যিনি যিনি আপনার অডিট যে টিমটা আছে সে কিন্তু সরাসরি বোর্ডকে কিন্তু আপনার রিপোর্ট করে, সে কিন্তু ম্যানেজমেন্টকে রিপোর্ট করে, কিন্তু আপনি এরকম যদি হয় দেখা যায় এর আস্তে আস্তে সামনে আরও দেখবো আর কি। তো ধরেন ম্যানেজমেন্টকে যদি সরাসরি আপনি রিপোর্ট করে তাহলে সমস্যাটা কি হয়, এখন ধরেন সেই ম্যানেজমেন্ট অনেক সময় সেই রিপোর্টটা ভায়োলেশন করারও কোনো একটা এখতে রাখে আর কি, কিন্তু যদি বোর্ডকে আপনি সরাসরি করেন তাহলে আপনি সেটা মানে সেটা ইন্ডিপেন্ডেন্ট একটা অডিটর ইন্ডিপেন্ডেন্স একটা এনশিওর করা হচ্ছে আর কি। তো এরকম মনে করেন একটা অডিট চার্টারে আমরা দেখছিলাম যে আপনার বিভিন্ন একটা অডিটের অবজেক্টিভ থাকবে আর কি, তারপরে অথরিটি থাকবে আর কি, মানে স্কোপ থাকবে আর কি, আপনি কতটুকু আপনি অডিটের স্কোপ, তারপর মনে করেন অডিটের রেসপন্সিবিলিটি থাকবে আর কি, তারপর হয়তো ডিউরেশন থাকতে পারে আর কি। তো এরকম হয়তো মানে ডিটেলস লেভেলে মোটামুটি একটা আপনার একটা অডিট চার্টার থাকতে পারে আর কি। তো অডিট চার্টার যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে মনে করেন আমরা নর্মালি যখন একটা অডিট করতে যাই একটা হয়তো অডিট এনগেজমেন্ট লেটার দিই, যেখানে আপনি হচ্ছে যে অডিটই সে সাইন করে, যিনি অডিটর যারা অ্যাসাইন আছে তারা সাইন করে আর কি। সেই এনগেজমেন্ট লেটারে হয়তো বা যারা যারা অডিট করবেন তাদের নাম উল্লেখ থাকে, সেখানে হয়তো স্কোপও থাকতে পারে, অডিটের রেসপন্সিবিলিটি থাকতে পারে, ডেলিভারেবল থাকতে পারে আর কি, বা মোট মোট কথা আপনার টাইম লাইন নিয়ে মোট একটা কথাবার্তা থাকতে পারে আর কি। তারপর আমরা বলেছিলাম যে হচ্ছে লাস্ট আমরা যেটা শেষ করেছিলাম গত ক্লাসে। তো এই ধরেন আমাদের অডিট চার্টার তো সাইন হয়ে গেল, এনগেজমেন্ট লেটার সাইন হয়ে গেল আর কি। এখন আপনি হচ্ছে মানে মোট কথা আমার অডিটর ডিফাইন্ড কারা কারা অডিট করবে এবং অডিটিকে সেটাও ডিফাইন্ড। এখন আমাদেরকে অডিট প্ল্যানিং করতে হবে আর কি। তো অডিট প্ল্যান করার আগে সরি, তো ফার্স্ট আমি বলেছিলাম কি, তো আমাকে হচ্ছে যে রিসোর্সগুলো আমার থাকবে, আমি যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি এরকম থাকতে পারে ধরেন আপনি যেখানে অডিট করতে যাচ্ছেন, আমি ব্যাংকে যেহেতু আমি একটা ব্যাংকের পার্সপেক্টিভ বলি আর কি, তো মনে করেন ব্যাংকের আইটি তো আসলে খুব বেশি বড় না বা খুব বেশি ছোট না, কারণ এখানে আইটির পাশাপাশি কারণ টোটাল ব্যাংকিংটা রানই তো করতেছে আসলে আইটির উপরে। তো এখন মনে করেন এটা আসলে পার্ট বাই পার্ট অনেক কিছু থাকে আর কি। তো এখন এখানে যেমন মনে করেন নেটওয়ার্ক সিস্টেম, ডাটাবেস, অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকমের আপনার উইং থাকে আর কি। তো এখন যখন যিনি অডিট করতে যাবেন হয়তো তিনি দুইজন বা তিনজনের বা চারজনের একটা টিম নিয়ে যাচ্ছে, তাদের একটা টিম লিড থাকবে বা সুপারভাইজার থাকবে আর কি। বাকি তাদের হচ্ছে যে মেম্বার থাকবে তারা কোন পার্টে হচ্ছে তাদের এক্সপার্টিস, তারা স্কিল বেশ ভালো, কে নেটওয়ার্ক ভালো জানে বা কে হচ্ছে সিস্টেম ভালো জানে বা কে ডাটাবেস ভালো জানে আর কি। সেইভাবে সেই অডিটের যে টিম লিড থাকবেন তিনি মনে করেন একটা রিসোর্স আপনি ম্যাপ করবে বা রিসোর্স ডিস্ট্রিবিউট করবে আর কি, যে আসলে কে কোনটা আপনি অডিট করবে আর কি। তো তার মানে আমাদের ফার্স্টে আগেই জানতে হবে কি, অডিট প্ল্যান করার আগে আমরা যেখানে অডিট করতে যাচ্ছি সেই টোটাল ইনভায়রনমেন্ট সম্পর্কে আমাকে খুব ভালো একটা ধারণা থাকতে হবে আর কি। আমি যদি ইনফরমেশন যদি ভালোভাবে গ্যাদার করতে না পারি আর কি, টোটাল আমরা আইটি ল্যান্ডস্কেপে বা আমার যে প্রসেসগত বা ইনফ্রাস্ট্রাকচার মানে ধরেন আমার যে ধরেন এখানে অনেকে আসলে আইটি বাইরে আছেন, আমি একটু সে কারণে একটু ভেঙে বলতেছি আর কি। তারপর যদি কারো কোনো কনসেপ্ট ক্লিয়ার যদি না হয় আমাকে কাইন্ডলি জানাবেন, আমি আরো চেষ্টা করবো সেটাকে ইয়ে করার জন্য। যেমন ধরেন আইটি ইনফ্রাস্ট্রাকচার মানে আমরা কি বলি বুঝি আর কি। আইটি ইনফ্রাস্ট্রাকচার মানে ধরেন আপনার এই কোর ব্যাংকিং যদি একটা একটা উদাহরণ দিচ্ছিলাম, তো কোর ব্যাংকিং মনে করেন, তো কোর ব্যাংকিং তার আসলে একটা অ্যাপ্লিকেশন। এন্ড কোর ব্যাংকিং রান করার জন্য মেইনলি আমার মনে করেন কি লাগে, ধরেন একটা হার্ডওয়্যার লাগে, তারপরে হার্ডওয়্যার বলতে আপনার একটা সার্ভার লাগে। এখন সার্ভার থাকলে তো হবে না, সেটাকে ভালোভাবে মনে করেন নেটওয়ার্ক আপনি স্ট্যাবলিশ করতে হবে, তার মানে রাউটার ফায়ারওয়াল আপনার লাগবে আর কি। সেটাকে আবার সিকিউরিটি এনশিওর করতে হবে, মনে করেন আপনার সেখানে ফায়ারওয়াল লাগবে আর কি। এবং এই সবগুলো নিশ্চয়ই আপনি ফিজিক্যাল সিকিউরিটি এনশিওর করার জন্য এটা আপনি একটা রুমের মধ্যে রাখতে হবে, সেটাকে সাধারণত আমরা বলি ডাটা সেন্টার। এখন রুমের মধ্যে রাখলে তো হলো সেখানে কুলিং থাকতে হবে আর কি। সেটা মনে করেন আদার্স আপনার ধরেন যে কেউ হুট করে যেন ঢুকতে না পারে, আপনি অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে আর কি। আপনার যেমন ধরুন আরো আস্তে আস্তে আরো জানবো আর কি, হিউমিডিটি কন্ট্রোল থাকতে হয়, আপনার অনেক কিছু ধরনের ইনভারমেন্টাল অনেক কন্ট্রোল থাকে আর কি। তো ব্যাপারটা এই টোটাল ইনফ্রাস্ট্রাকচার আমার আইটি ইনফ্রাস্ট্রাকচার, যেটার উপরে আসলে আমার মনে করেন যে যখন আমি অডিট করতে যাব আর কি, যখন একটা ব্যাংকে আমি কম্প্রিহেন্সিভ অডিট করি, তখন আমাকে এই ধরেন আমার ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোর পাশাপাশি আমার যতগুলো আমার স্কোপের ভিতরে যা কিছু থাকবে সবগুলো কিন্তু পার্ট বাই পার্ট আমাকে অ্যাসেস করতে হবে আর কি। তো তার মানে আমাকে ফার্স্টে যেটা করতে হবে অডিট প্ল্যানের আগে, যে ভালোভাবে আমার এনভায়রনমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আর কি। তারপর মনে করেন আপনার এই যে আমি সবগুলো ইনফরমেশন কালেক্ট করলাম, তারপর যেহেতু আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের সিসাটা রিস্ক বেসড অডিট করতে আমাদেরকে শেখায়। তো তার মানে আপনার মনে করেন এখন
আমার যতগুলো ইনফরমেশন আছে গ্যাদার করছি, তার উপরে আমি আমি একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবো এভাবে যে আসলে আমার কোনটা হলো হচ্ছে আমার মানে ধরেন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন বা কোন অ্যাপ্লিকেশনটা অনেক সেনসিটিভ ডাটা আপনি হলো হচ্ছে রাখেন। মানে বেসড অন আমার আসলে অডিট অবজেক্টিভ। এখন মনে করেন আমার বোর্ড থেকে বলে দিল যে আসলে তার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ডিফাইন করছে এরকম যে আমার হলো হচ্ছে ধরেন আ এই, এই বছরে আমার মনে করেন ফর এক্সাম্পল ৫,০০০ আমার কাস্টমার আছে। আজ থেকে ৩ বছর পরে বা ৪ বছর পরে আমি এই কাস্টমার বেসটাকে ডবল করতে যাচ্ছি। বা অথবা আপনাকে বলল যে হচ্ছে আমার হচ্ছে মার্কেটে আমি আমার প্রোডাক্টের রেপুটেশনাল পার্সপেক্টিভ থেকে আমি আরো অনেক ভালো করতে চাচ্ছি, টপে থাকতে চাচ্ছি আরকি। তাহলে দেখেন আপনি যদি আ কাস্টমার লেভেল যদি বাড়াতে চান তাহলে অডিটের অবজেক্টিভ কি হবে যে আসলে সে মেইন এমফাসাইজ করবে কি এই কাস্টমার এতজন বর্তমানে আছে। ৫ বছর পরে বা ৩ বছর পরে আমার কাস্টমাররা ডবল হয়ে যাবে। এতগুলো কাস্টমারের ট্রান্সেকশন মেইনটেইন করার জন্য আসলে আমার বর্তমান যে হার্ডওয়্যার গুলো আছে, আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আসলে যথেষ্ট কিনা আরকি। সেইভাবে একটা মনে করেন অডিট বেসড অন বিজনেস রিকোয়ারমেন্ট সে তার অডিট অবজেক্টিভ করে নিল আরকি। বা এরকম মনে করেন হতে পারে যে আপনি যে আপনাকে বলল যে হলো হচ্ছে অডিট অবজেক্টিভ বলা আছে যে মানে বিজনেস ইতে বলা আছে আমি যেটা বললাম রেপুটেশনাল ভাবে আমাকে আরো ভালো করতে হবে আরকি। তাহলে হয়তোবা সে দেখলো যে আসলে সে ইয়ে করলো যে আসলে কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন কোনগুলো আমার হচ্ছে ধরেন এক্সটার্নাল এক্সপোজ হতে পারে সেটা ডিজিটাল ব্যাংকিং কোন অ্যাপ্লিকেশন হতে পারে কোন অ্যাপ বেসড অ্যাপ্লিকেশন বা ফিন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন যেটা আমার ধরেন কাস্টমার যেটা আসলে খুব ইন্টারেক্টিভ হয় আরকি। মানে 24/7 তারা ইউজ করতে পারে। কারণ সাধারণত আমরা কি মানে মোবাইলে ধরেন অ্যাপস যে ব্যাংকিং গুলো আছে আরকি সেটা তো আমরা 24/7 যেকোনো সময় ইউজ করতে পারি, তাই না? যে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটাই বলি আমরা যেকোনো সময় এটিএম থেকে টাকা তুলতে পারি বা যেকোনো সময় পজ মেশিনে আমরা করতে পারি। তার মানে এই অ্যাপ্লিকেশন যেগুলো আছে আরকি, এগুলো রেপুটেশনাল তার মানে কি এখানে আসলে কোনো ইন্টারাপশন হওয়া যাবে না। যখন যে কাস্টমার চাইবে সেই কাস্টমার মনে করেন সেটা ইউজ করতে পারবে। তার মানে এভেইলেবিলিটি এনশিওর করতে হবে আরকি। তো ব্যাপারটা হলো যে তাহলে আমার দেখেন আমার ম্যানেজমেন্টের হলো হচ্ছে অবজেক্টিভ কি তার উপরে বেসড করে কিন্তু আমার অডিটের অবজেক্টিভ কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আরকি। তার মানে হচ্ছে ম্যানেজমেন্ট আসলে কি চায়? তাহলে আমার সেই অডিট চার্টারে সেই অবজেক্টিভ কিন্তু উল্লেখ থাকে আরকি। তো এই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে দেখবো আরকি। তারপর হচ্ছে আপনার অডিট স্কোপ আমি দেখব যে আসলে আমার মনে করেন কতদূর আমার যে স্কোপটা আছে তার উপর বেস করে আমি কি, কি সিস্টেম গুলাকে আসলে আমার অ্যাকচুয়ালি মনিটর করা উচিত বা অ্যাসেস করা উচিত। তারপর মনে করেন আমার অবশ্যই অডিট রিসোর্স প্ল্যানিং করতে হবে আরকি। কারণ আমার মনে করেন যদি এরকম হয় আমার রিসোর্স এর যদি লিমিটেশন থাকে আরকি। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আপনি মনে করেন যে রিস্ক অ্যাসেসমেন্ট করবো আরকি। রিস্ক অ্যাসেসমেন্ট আসলে কেন দরকার সেটাও আমরা লাস্ট পরে দেখবো আরকি। তাও একটু হালকা আইডিয়া দিই আপনাদেরকে। মনে করেন আপনার রিসোর্স লিমিটেশন আছে আরকি। এখন এই রিসোর্স দিয়ে আপনি হলো হচ্ছে এই ধরেন যে টাইম ডিউরেশন আছে, এই টাইম ডিউরেশন এর মধ্যে আপনার পুরো অডিটটা কভার করতে পারবেন না। ফর এক্সাম্পল আপনি একটা আইটিতে অডিট করতে গেলেন, সেখানে মনে করেন আপনাকে বলা হলো এরকম যে আপনি যে স্কোপ দেখলেন সেখানে ফর এক্সাম্পল ৫০ টা সার্ভার আপনাকে অডিট করতে হবে আরকি। অডিট করা মানে জাস্ট আপনি সেখানে গ্যাপ বের করতে হবে, গ্যাপ অ্যাসেসমেন্ট করতে হবে আরকি। যে কন্ট্রোল পার্সপেক্টিভ থেকে বা আপনার রেগুলেটরি গাইডলাইন থেকে কোন সমস্যা আছে কিনা, কোন গ্যাপ আছে কিনা আরকি। তো আপনার যে রিসোর্স আছে সেটা আপনি সেই টাইম ডিউরেশন ভিতর দেখাচ্ছে আপনি পারছেন না। তাহলে আপনি যদি রিস্ক অ্যাসেসমেন্ট করেন তাহলে আপনি তো আমি বললাম যে আপনি হচ্ছে কোনটা আপনার জন্য ক্রিটিক্যাল, কোনটা আপনার জন্য হাই আপনার ইয়ে আরকি মানে ভালোভাবে দেখতে হবে সেটা আপনি তো আইডেন্টিফাই করলেন। তাহলে আমার বেসিক্যালি আমি সেই জিনিসগুলো দেখলে এট লিস্ট আমার মোটামুটি একটা কাভার করতে পারবো আরকি। তারপর মনে করেন হচ্ছে আপনার যদি ভালোভাবে আমরা প্ল্যানিংটা করে ফেলি আরকি, তারপরে মনে করেন আমরা এরপরে অডিটটা এক্সিকিউট করব। মানে ফিল্ড ওয়ার্ক শুরু করব আরকি। তো ফিল্ড ওয়ার্ক আপনারা হয়তো জানেন যে ফিল্ড ওয়ার্ক শুরু করে আমরা কি হবে? ১ম এ একটা হয়তোবা অডিটির সাথে তাদের একটা অডিটির সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আমরা একটা কিক অফ মিটিং করি আরকি। আসলে আমরা অডিটটা কিভাবে কন্ডাক্ট করতে যাচ্ছি, আসলে আমাদের মেইন গোল কি আরকি। তাদেরকে মনে করেন একটা হচ্ছে আমরা ইয়ে করি। তারপর হয়তোবা টিম বাই টিম আমরা মনে করেন কিছু ইন্টারভিউ সেশন করি আরকি। সেখানে ফার্স্ট হচ্ছে আমাদের বেসড অন রিকোয়ারমেন্ট কিছু আমরা হয়তোবা তাদেরকে রিকোয়ারমেন্ট প্লেস করি যে আমার আসলে এই জিনিসগুলো ফার্স্টে ফর এক্সাম্পল মনে করেন আপনি হচ্ছে আ আইটি তে গেলেন ফার্স্ট টাইম হয়তো আমরা নরমালি চাই কি আইটি অ্যাসেট আপনার একটা আইটি অ্যাসেট এর লিস্ট দেন। তাহলে আমি জাস্ট বুঝতে পারি যে আপনি হচ্ছে আসলে আপনার আইটি অ্যাসেট কোনগুলো আরকি। তো এভাবে মনে করেন আমি হচ্ছে একটা ফিল্ড ওয়ার্ক শুরু করতে পারি। তারপর মনে করেন এই ডকুমেন্ট কালেকশন করার পর থেকে আরকি আমি হচ্ছে হয়তোবা আমি মানে ই সিস্টেমে যেটা হয়তো আমি সেই কন্ট্রোল গুলো অ্যাকচুয়ালি সেভাবে আছে কিনা সেটা আমরা রিভিউ করতে পারি আরকি। তারপর মনে করেন আমরা হচ্ছে লাস্টে বলেছিলাম কি আমরা সমস্ত কিছুই মানে কালেক্ট করার পরে বেসড অন আমার যে এভিডেন্স আমি কালেক্ট করেছি সেটার উপর বেসিস করে আমি আমার একটা রিপোর্টিং আমি করব। একটা হচ্ছে আমি ড্রাফট রিপোর্ট আমি বানাবো আরকি। তো সেখানে আমরা বলেছিলাম কি যে আমার হচ্ছে সেই এভিডেন্স গুলো যেন খুব মানে মানে কি বলবো আরকি যে
মানে অ্যাজ ইউজুয়াল যেন মানে খুব হাই লেভেলে হয়। এভিডেন্স ওর বেসড করে কিন্তু আমি আমার অবজারভেশনটা দেব। অবজারভেশন দেওয়ার পরে কোনো অডিটই যেন আমাকে বলতে না পারে, আপনি যে আপনি অবজারভেশন দিচ্ছেন, আমার তো ভুল অবজারভেশন। এটা যেন বলতে পারে। তার মানে কি হবে? আমার অডিটের রিপোর্টিংটা হলো হচ্ছে তার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে আরকি। তো সেই কারণে ধরেন আমার এবং খুব ভালোভাবে আমরা করেছিলাম কি ডেট টাইম সহ আমরা হচ্ছে অডিট এভিডেন্স গুলো কালেক্ট করবো আরকি। এবং মানে আমার হচ্ছে যেটা মনে করেন যে অবজেকশন আমি দিতে যাচ্ছি সেজন্য যতটুকু নেসেসারি আমার এভিডেন্স কালেক্ট করা দরকার সেটা আমরা কালেক্ট করবো আরকি। তারপর আমরা হলো হচ্ছে ড্রাফট রিপোর্ট করবো। তারপর আমরা হয়তো ফাইনাল রিপোর্ট দিব। তারপর হয়তোবা ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে আমরা অনেক সময় আমরা অডিটর সাথে আমরা বসি যে আমরা এই অবজেকশন পেয়েছি আপনাদের তাদের কাছে একটা ধরেন কনফার্মেশন বলেন বা তাদের একটা জাস্ট জানায় আরকি এই ধরনের ইয়ে আছে। অনেক সময় এরকম হয় যে হচ্ছে মনে করেন যে আপনি খুব ক্রিটিক্যাল একটা অবজারভেশন তারা আইডেন্টিফাই হয়েছে এবং সাথে, সাথে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে অডিটই সেটা সলভ করে ফেলতো। তো সেটা আমরা হয়তোবা যখন ফাইনাল অডিট দিই, ফাইনাল অডিট রিপোর্ট দিই তখন হয়তোবা সেটা আমরা সেটা কিন্তু অবশ্যই আমরা রিপোর্টে রাখি। হয়তো সেটার ইমপ্যাক্টটা আমরা যেহেতু সলভ হয়ে গেছে আমরা ওভাবেই লিখি যে সেটা হয়তোবা হাই না দিয়ে আমরা ইনফরমেশন বা এই টাইপের কোনো একটা অবজারভেশন দিই। তারপর নরমালি আমরা ফলো আপ গুলো করি। তো মোটামুটি ধরেন আমার তো লাস্ট ক্লাস পর্যন্ত এরকম একটা ইয়ে ছিল অডিট প্ল্যানিং পর্যন্ত আরকি। তো এই পর্যন্ত আশা করি সবার মোটামুটি ঠিক আছে। যদি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এর মধ্যে আমাকে বলতে পারেন। স্যার, সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের মধ্যে মানে সিস্টেম কি এবং অ্যাপ্লিকেশনটা কি জিনিস? আ সিস্টেম বলতে আসলে আমি আমার ব্রডার সেন্স এ বলি। সিস্টেম এখন আপনি নেটওয়ার্ক ডিভাইসও হতে পারে, সার্ভারও হতে পারে। আপনি মনে করেন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি রান করতেছেন প্রসেসগত সেটাও হতে পারে আরকি। তো সিস্টেম মিনস আমরা আসলে ব্রডার সেন্স এ বলি আরকি। তো সিস্টেমে আসলে যদি আপনি বলেন যে অ্যাপ্লিকেশনের পার্ট অফ সিস্টেম বলতে পারেন আপনি। অ্যাপ্লিকেশন মিনস ধরেন আপনার স্পেসিফিক যে আপনি আসলে কোন অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কথা বলছেন। আমি যেটা মনে করেন যে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন এটা একটা অ্যাপ্লিকেশন নাম। আপনার ধরেন ব্যাংকে আপনি কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে পারে। আপনার ব্যাংকে মনে করেন এইচআর সিস্টেম থাকতে পারে। সবগুলো কিন্তু আলাদা, আলাদা অ্যাপ্লিকেশন। আর যখন আমি সিস্টেম বলব, তো মনে করেন আপনি ফর এক্সাম্পল এইচআর সিস্টেম। তো এইচআর সিস্টেম যদি আমি বলি, এইচআর সিস্টেমটা রান করার জন্য অ্যাপ্লিকেশন সহ আমার কি, কি ধরনের হার্ডওয়্যার বা আদার্স যে ইনফ্রাস্ট্রাকচার আইটি লাগবে সবকিছু আমার সিস্টেমের মধ্যে কভার করবে আরকি। ঠিক আছে? তো লাস্টে বলি আপনার হচ্ছে হোয়েন টু অডিট। তো অডিট অনেক সময় আপনি দেখবেন যে হচ্ছে সেটা শর্ট টার্ম অডিটও হয়, লং টার্ম অডিটও হয় আরকি। শর্ট টার্ম প্ল্যানিং ইনভলভস অল অডিট ইস্যুস দ্যাট উইল বি কভারড ডিউরিং দ্য ইয়ার। তো আপনি দেখবেন যে হচ্ছে আপনি মনে করেন অনেক সময় এরকম হয় যে আমার কোন একটা নিউ কন্ট্রোল আসছে বা আমার ধরেন এক্সিস্টিং যে আপনি হলো হচ্ছে সিস্টেম যেটা আমি বললাম একটু আগে যে ডাটা সেন্টার মাইগ্রেশন করছি বা আমার কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন আপগ্রেডেশন করছে আরকি। আপনার এই যে ধরেন একটা শর্ট টার্ম একটা অডিট যে আমার মনে করেন শুধুমাত্র স্পেসিফিক এই সিস্টেমে আমার কি, কি ধরনের গ্যাপ থাকতে পারে বেসড অন দ্যাট আমরা মনে করেন আপনি একটা রিপোর্ট হয়তো দিচ্ছে আরকি। অনেক সময় এরকমও হয় যে আপনি ধরেন নতুন একটা অ্যাপ্লিকেশন আপনি বড় রকমের একটা ধরেন অ্যাপ্লিকেশন কিনছেন আরকি। তো সেইটার প্রক্রুরমেন্ট রিলেটেড অনেক সময় বিভিন্ন রকম অডিট হয়ে থাকে আরকি। আর লং টার্ম অডিট মনে করেন আপনার হচ্ছে আপনি যেটা আমরা সাধারণত বলি কম্প্রিহেন্সিভ অডিট। আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আপনি হচ্ছে যতগুলো স্কোপ আছে সবগুলো স্কোপের সাথে সেখানে কভার করা হয় এবং আপনি মনে করেন একটার সাথে আরেকটা আপনি যে কিভাবে ইনভলভড কিভাবে কাজ করছে আরকি। এখানে হতে পারে এরকম মনে করেন আপনি আইটির সাথে ধরেন যে রিক্রুটমেন্ট প্রসেস এইচআর থেকে করছে সেখানেও অনেক সময় থাকে আরকি। আপনার ধরেন ফিজিক্যাল যে কন্ট্রোল গুলো মেইনটেইন করা হয় যেটা আপনার নরমালি ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট গুলো করে সেগুলো কিন্তু এটার স্কোপে চলে আসে। মানে টোটাল একটা কম্প্রিহেন্সিভ অডিট। তার মানে আপনার হলো হচ্ছে তো আপনার নরমাল যেটা বললাম যে হচ্ছে অনেক সময় যেটা প্রত্যেক বছর তো ১ টা বা ২ টা অডিট হয় আরকি। এটার বাইরেও অনেক সময় আমাদেরকে ম্যানেজমেন্ট না সরি বোর্ড থেকে আমাদেরকে বলে স্পেশাল কোনো একটা অডিট করার জন্য আরকি। তো অ্যাডিশনাল কনসিডারেশন মনে করেন আপনার হচ্ছে যখন আমরা যেটা বললাম যে ফার্স্টে আমরা অডিট প্ল্যানিং করার আগে আমার কি, কি ধরনের প্রসেস বা রিসোর্স আছে আরকি তো সেইটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেন বেসড অন দ্যাট আমি হচ্ছে আমার টিমটাকে আমরা ওভাবে আমরা সাজাবো আরকি। তো এখানে মনে করেন আপনি যেটা বললাম ধরেন কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন। তো এখন যখন আমি কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন হচ্ছে আমি দেখলাম যে তার ভার্সন কি, তা হচ্ছে ভেন্ডর কে আরকি। ধরেন ফর এক্সাম্পল আমি কোর ব্যাংকিং নরমাল সাধারণত ব্যাংকগুলোতে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন অনেক বড় অ্যাপ্লিকেশন, ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন। তো মেক্সিমাম 90% ব্যাংকই বাংলাদেশের তারা হচ্ছে আ
মানে থার্ড পার্টি থেকে প্রক্রিউরমেন্ট করে তারপর ইউজ করে আরকি। খুব হাতে গোনা ৩-৪ টা ব্যাংক আছে যারা হচ্ছে নিজেদের অ্যাপ্লিকেশন ইউজ করে। তো ধরেন আপনার সেই অ্যাপ্লিকেশনটা বাইরে থেকে কিনছেন আরকি। তো সেইটা আপনি মনে করেন যখন অডিট করবেন, অবশ্যই তাহলে সেইটার হলো হচ্ছে আপনার ডকুমেন্টেশন অবশ্যই আমাদের কাছে থাকতে হবে। ডকুমেন্টেশন মিনস আপনার হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের প্রসেস গুলো কিভাবে কাজ করে। আপনি মনে করেন সেটা হলো হচ্ছে যদি আমি বলি কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা আপনি মনে করেন তার হলো হচ্ছে যদি গ্যাপ আমি আইডেন্টিফাই করতে চাই, সে কিভাবে তার হচ্ছে সিস্টেম ডিজাইন করছে আরকি। তার কি ধরনের ডাটাবেস দরকার, সেই ডাটাবেসে মনে করেন কিভাবে হচ্ছে আপনার সেটা অ্যাপ্লিকেশনের সাথে ম্যাপ করা থাকে। তার মানে তার টোটাল একটা আমার আইডিয়া থাকতে হবে তার ডকুমেন্টেশন। মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ডকুমেন্ট থাকে। সেই ডকুমেন্টেশন মিনস আপনি মনে করেন সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডেভেলপ করা হইছে। তার প্রসেস গুলো কিভাবে রান করছে আরকি। তার বিজনেসের যে রিকোয়ারমেন্ট গুলো সেটা সেই বিজনেস রিকোয়ারমেন্ট গুলোকে সে কিভাবে ম্যাপ করছে আরকি। তো আমি ডিটেইলস এই যে প্রসেস, এই প্রসেসে যদি আমি পড়ি তাহলে আল্টিমেটলি দেখেন আমার এই গ্যাপ গুলো আমি সাধারণত গ্যাপ কি করব? আমার স্কোপে হয়তো বলা থাকবে যে হচ্ছে যখন ধরেন বাংলাদেশ ব্যাংক যে আইসিটি সিকিউরিটি গাইডলাইন আছে অথবা অন্য কোনো রেগুলেটর বা আমাকে মনে করেন স্পেশাল কোনো হলো হচ্ছে কমপ্লেক্স অডিট করতে বলা হলো আরকি। তো বেসড অন দ্যাট যে তারা তাদের যে আসলে রিকোয়ারমেন্ট সেই অনুসারে আমার সিস্টেমটা আমি ইস্টাবলিশ করছি কিনা, সেভাবে আমি আমার সমস্ত কন্ট্রোল গুলোকে রান করছি কিনা, সেইগুলো তো আসলে বেসিক্যালি একজন অডিটরের কাছে, না? সেগুলো কোনো গ্যাপ গুলোকে বেসড অন কন্ট্রোল কোনো গ্যাপ আছে কিনা সে সেটা খুঁজে বের করবে আরকি। সেই গ্যাপগুলো আইডেন্টিফাই করবে আরকি। তার মানে আমার ধরেন হচ্ছে এই রিডিং ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল ইনক্লুডিং ইন্ডাস্ট্রি পাবলিকেশন, অ্যানুয়াল রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়াল অ্যানালাইস রিপোর্ট আমার থাকতে পারে। রিভিউইং প্রিয়র অডিট রিপোর্ট সাধারণত আমরা নরমালি দেখবেন যে যদি একটা এক্সটার্নাল অডিট হয়, সে সাধারণত ১ম এ এসে আপনার কাছে একটা ইন্টার্নাল অডিটের একটা রিপোর্ট চায়। তার মানে সে একটা আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সে একটা ধরেন আইডিয়া পাবে। কারণ একজন ইন্টার্নাল অডিটর সে তো অনেক টাইম নিয়ে আপনি সে ধরেন তার নিজের যেহেতু অর্গানাইজেশন সে অনেক টাইম নিয়ে একজন ইন্টার্নাল অডিটর সে অডিট করে আরকি। নরমালি সেই একজন এক্সটার্নাল অডিট যদি সেই ইন্টার্নাল অডিটের রিপোর্টটা দেখে, সে বেসিক্যালি ধরেন মোটামুটি একটা সে আইডিয়া কিন্তু পায়। এখন আপনার হয়তো কোয়েশ্চেন হতে পারে যে হলো হচ্ছে এক্সটার্নাল অডিটর যখন ইন্টার্নাল অডিটের রিপোর্টগুলো দেখলো সে তো তার সমস্ত গ্যাপ তো সে পেয়ে গেল আরকি। তাহলে সে আর অডিট করে কি করবে আরকি? তো একজন অডিটরের কাজ সবসময় কিন্তু আসলে এই যে মনে করেন কেউ একজন আপনাকে বলল, ধরেন আপনি অনেক সময় দেখা যায় না যে যদি বাংলাদেশের পার্সপেক্টিভ এ বলেন, মেক্সিমাম কর্পোরেট অর্গানাইজেশন এ দেখবেন যে কারো না কারো সাথে আপনার কিছু মানে ক্লাশ থাকে আরকি। তো এখন আপনি মনে করেন এমন একটা আ ইউনিট অডিট করতে গেলেন। তো সেখানে আপনি অডিট করার মাঝখানে দেখবেন যে তার সাথে এমন একজন আছে সেই তার মানে ডিভিশনে অন্য একটা ইউনিটে সে বলতেছে যে, "ও তো ভালো মানুষ না আরকি। তার এই সমস্যাগুলো আছে।" আপনাকে হয়তো বলে দিল আরকি। এখন এইটা মিন করে কি আপনি অডিট রিপোর্টটা দিবেন? কখনোই না। একজন অডিটর হিসেবে আমাদের সবচেয়ে সবার আগে যেটা করতে হয় ভেরিফাই করা আরকি। যে আসলে আমার এখানে যে আমার ধরেন যে অডিটর যে গ্যাপটা বলছে সেটা আসলে আছে কিনা। তার আগে হলো হচ্ছে যে এক্সটার্নাল অডিট আর ইন্টারনাল অডিটের স্কোপ কিন্তু সমান না আরকি। কারণ ইন্টার্নাল অডিট অনেকদিন ধরে অডিট করে তাদের এই স্কোপটা হয় অনেক বড় আরকি। এক্সটার্নাল অডিটের স্কোপ হয়তোবা আপনি মনে করেন খুব কম লেভেলে হয় আরকি। তো সাধারণত দেখা যায় যে আপনি যদি ব্যাংকিং পার্সপেক্টিভ বলি, প্রত্যেক বছর যে ব্যাংকে যে এক্সটার্নাল অডিট হয় সেখানে হয়তোবা তারা মানে আমাদের যে রেভিনিউ জেনারেট করে যে অ্যাপ্লিকেশন গুলো ফর এক্সাম্পল আপনার হচ্ছে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন বা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এরকম ২-৩ টা অ্যাপ্লিকেশন এর উপরে তারা সাধারণত অডিট করে থাকে। মানে এই ২-৩ টার সাথে যে আদার্স যে ধরেন এক্টিভিটিস গুলো ইনভলভড সেগুলোর উপরে তারা অডিট করে আরকি। তো এখানে মনে করেন তার মানে একজন অডিটর হিসেবে আমাকে সবসময় কোনো কিছু আপনার গ্যাপ আইডেন্টিফাই করার আগে নিজেকে আগে ভেরিফাই করতে হবে। আসলে এই গ্যাপটা আইডেন্টিফাই করা। ভেরিফাই করা মিনস যখন দেখব যে না, আপনার এটা আমার গ্যাপটা আছে অবশ্যই আমাকে সেই এভিডেন্সটা কালেক্ট করতে হবে। মানে ধরেন একটা স্ক্রিনশট হতে পারে বা আপনার কোনো রিপোর্ট হতে পারে আরকি যেখানে আপনার ডেট টাইম উল্লেখ করা আছে এবং সেটা অথেন্টিক। যাতে পরবর্তীতে কোনো অডিটর সেটাকে আপনার আ মানে বলতে না পারে যে না এটা তো আমাদের রিপোর্ট না, এটা আপনি কোথা থেকে পেয়েছেন। Business reviewing, reviewing business and IT long-term স্যার strategic plan. স্যার একটু জি, কোয়েশ্চেন আছে এখানে জি। আমার একটা। সেটা হচ্ছে আমি যখন একটা অ্যাপ্লিকেশন আমি ডকুমেন্টেশন চেক করব, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি সিস্টেম ম্যানুয়ালটা দেখব না এর সোর্স কোডটাও আমি চেক করব? মানে না, না, অ্যাজ না। অ্যান ISO। সোর্স কোড আমি কখনোই দেখব না আরকি। কারণ সোর্স কোড দেখেন, দেখেন হচ্ছে আপনার সবাই তো আর অ্যাপ্লিকেশন ডেভেলপার না। এখন নরমাল হলো হচ্ছে আপনার এই সে কিভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে আরকি সেটা কিন্তু একজন তার পক্ষে দেখা সম্ভব না। সেটা আমরা কখনো দেখব না। আমরা দেখব তার ফাংশনালিটি। সে কিভাবে ফাংশন করছে আরকি। তার বিভিন্ন রকমের যে ধরেন বিভিন্ন মেনু আছে বা আপনার ধরেন হলো হচ্ছে সেই মেনুগুলো কোন মেনুটা কিভাবে কাজ করে, কোথায় গেলে আমি কি পাবো? এই ধরেন এরকম একটা হাই লেভেল আমি একটা ধারণা থাকলে আমার জন্য অবশ্যই ভালো আরকি। আমি এটার কথা বলছি আরকি। সেটা সেটা কি সিস্টেম থেকে দেখব না মানে ম্যানুয়াল থাকবে সেই ম্যানুয়ালটা চেক করব না?
আচ্ছা। কোনটা করব? তো মনে করেন আপনার যখন কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন হচ্ছে অডিট করবেন, অবশ্যই আপনাকে সেই অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি আপনাকে কিন্তু চেক করতে হবে। তার মানে আপনার সিস্টেমে ঢুকে আপনারা দেখবেন যে কোন স্ক্রিনটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল আপনি ধরেন হলো হচ্ছে যেহেতু কোর ব্যাংকিং কথাই বলতেছি আমরা এটা নিয়েই সামনে আগাই। যেমন ধরেন কোর ব্যাংকিং এ আপনার হচ্ছে বলা আছে যারা ধরেন আপনি বিভিন্ন ব্রাঞ্চে যারা হলো হচ্ছে এই ক্যাশ টাকা নিচ্ছে বা টাকা আপনি ধরেন চেক ডিসবার্স করতেছে আরকি, টাকা দিচ্ছে আরকি। তো তাদের কিন্তু একটা লিমিটেশন থাকে আরকি। তো লিমিটেশনটা মনে করেন যে যিনি ক্যাশে আছেন তিনি হয়তোবা আ আমার জাস্ট এই মুহূর্তে মনে নাই হয়তোবা ৫০,০০০ বা এরকম একটা অ্যামাউন্ট সে দিতে পারে। বা নিচে থেকে আরকি দিতে পারে আরকি। যদি এর বেশি অ্যামাউন্ট হয় তাহলে তার ব্যাকএন্ডে একজন অথরাইজার থাকে আরকি। তাকে আপনি হচ্ছে তার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল বা অথরাইজেশন নেয়ার পরে তাকে সেটা ডিসবার্স করতে পারে। তো এরকম কিন্তু একটা মানে মেকার চেকার এর একটা কিন্তু প্রভিশন থাকে আপনার এই ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলোতে আরকি। তো এখন এজ এ অডিটর আপনার যখন হচ্ছে একটা সিস্টেমে আপনি করবেন অ্যাপ্লিকেশন আপনি অডিট করবেন আরকি। আপনাকে ফার্স্ট এ দেখতে হবে যে আসলে এরকম আমার কোনো আপনার ডেলিগেশন আছে কিনা আরকি। যে আমার ধরেন হচ্ছে এই একটা ক্যাশে যিনি বসে আছেন, তিনি হাইয়েস্ট কত টাকা পর্যন্ত ডিসবার্স করতে পারবে চেকের ক্ষেত্রে আরকি। বা এর চেয়ে যদি বেশি হলে আমার তো ধরেন নরমালি আমরা ব্যাংকে কি করি? নরমাল দেখবেন যে কোর ব্যাংকিং যে অ্যাপ্লিকেশন, বাংলাদেশ ব্যাংক প্রায় হলো হচ্ছে ১২৭০ টা একটা কন্ট্রোল কিন্তু তারা ডিফাইন করে দিয়েছে। কারণ ব্যাংকগুলো অবশ্যই বাংলাদেশ ব্যাংক যেহেতু রেগুলেটর, সেই রেগুলেটরের গাইডলাইন তাদেরকে ফলো করতে হবে। সেই রেগুলেটর গাইডলাইন হয়তো বলা আছে যে আপনি মনে করেন যিনি ক্যাশে বসছেন, তার এরকম একটা হচ্ছে আপনার ডেলিগেশন থাকতে হবে যে আপনি ধরেন হাইয়েস্ট সে এত টাকা পর্যন্ত আপনি ডিসবার্স করতে পারবে। এর বেশি হলে আরেকজনের কাছে থেকে অথরাইজেশন নিতে হবে আরকি। তো এরকম কন্ট্রোল গুলো আসলে আছে কিনা? সেই কন্ট্রোল গুলো কোথায় ডিফাইন করা আছে? তারপরে মনে করেন আপনার হলো হচ্ছে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে আপনার যেই আ ব্যাংকের এমপ্লয়িরা ঢুকে তাদের আইডিটা ইউনিক কিনা আরকি। তাদের আইডির ইউনিক তারা পাসওয়ার্ডটা আপনি কিভাবে ডিফাইন করছে? কারণ বাংলাদেশ ব্যাংক আইসিটি গাইডলাইনে তো পাসওয়ার্ডের আপনি কিরকম হতে হবে? 11 ক্যারেক্টার হতে হবে আরকি। মাল্টিপল কমপ্লেক্সিটি থাকতে হবে। মানে স্মল ক্যারেক্টার, ক্যাপিটাল ক্যারেক্টার এবং এরকম ধরেন বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো আসলে আপনি ফলো করছেন কিনা? আপনাকে তো সেটা অ্যাপ্লিকেশন ঢুকে দেখতে হবে আরকি। তো তার জন্য আমার সোর্স কোড জানতে হবে না। আমাকে জানতে হবে আসলে এই ধরেন কোন উইন্ডোটা কিভাবে কাজ করছে। এখন এইটা মনে করেন যদি আমি আমি ধরেন ইন্টারনাল অডিটর কিন্তু আমি আমার ব্যাংকে নতুন জয়েন করছি আরকি। এখন নতুন জয়েন করার পরে আমাকে পাঠায় দিছে অডিট করতে আরকি। তো ধরেন সেখানে এমন একটা কোর ব্যাংক অ্যাপ্লিকেশন ইউজ করছে। তো এইটা সম্পর্কে আমি আগে কখনো জানি না, দেখিনি আরকি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার পক্ষে জানা একটু টাফ যে হচ্ছে কোন স্ক্রিনটা আসলে কিভাবে কাজ করে। কিন্তু আমি যদি সেটা ধরেন যেটা ম্যানুয়াল কথা বললাম, যেটা ম্যানুয়াল বা মনে করেন যে প্রসেসগত যে আপনার ইয়ে থাকে আরকি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ইয়ে থাকে আরকি। প্রসেসগত একটা ম্যানুয়াল থাকে আরকি যে কিভাবে কাজ করছে আরকি। সেটা যদি আমি একটু জানি, একটু পড়ি, তাহলে কিন্তু তাদের যখন আমি প্র্যাকটিক্যালি অডিট করতে যাবো, আমার পক্ষে কিন্তু জানা খুবই সহজ হবে, ইজি হবে আরকি। আমি সেটার কথা বলছি আরকি। তারপর হচ্ছে other ways the IS auditor can gain this information include interview key manager to understand business issues মানে সাধারণত মনে করেন আমরা সাধারণত একটা ১ম এ ইন্টারভিউ সেশন করি। সেখানে আপনার তার প্রসেস গুলো কিভাবে কাজ করছে, কিভাবে রান করছে সে সম্পর্কে একটা আইডিয়া নিই আরকি। এবং সেইভাবে কিন্তু আমরা হলো হচ্ছে মনে করেন যে কোন জায়গাটা আসলে ক্রিটিক্যালিটি, সেই ক্রিটিক্যালিটি আমরা হচ্ছে আইডেন্টিফাই করে আপনি সেটা কিন্তু আমরা মানে সবার আগে দেখার চেষ্টা করি। মনে করেন আপনি হচ্ছে যেমন যেমন ধরেন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম। তো কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যখন এই প্রসেসটা আমি ভালোভাবে জানবো কিভাবে কাজ করছে। ধরেন ১ম এ হচ্ছে নরমালি আপনাদের একটা আইডিয়া দিই আরকি। নরমালি কি করে? আপনি ধরেন হলো হচ্ছে একটা কাস্টমার যখন একটা কার্ড আপনি রিকোয়েস্ট করে যে আমি নতুন একটা কার্ড নিতে চাচ্ছি আরকি। তো সে হচ্ছে মনে করেন ব্রাঞ্চে কোনো একটা ফর্ম ফিল আপ করে। সেই ফর্মটা আমার ব্রাঞ্চ থেকে একজন সেটা কালেক্ট করে আপনার হলো হচ্ছে হয়তো ব্যাক অফিসে পাঠায়। ব্যাক অফিসে ধরেন তার এই ফর্মের সাথে আরো অনেক আমরা ইনফরমেশন দিই। সেলারি সার্টিফিকেট, এনআইডি তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকমের তো আমরা ইস্যু দিই, তাই না? বিভিন্ন রকম ফর্ম আমরা দিই। তো সেটা তারা কালেক্ট করে কোনো গ্যাপ আছে কিনা তা সেটা আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করে তারা হয়তোবা মনে করে অন্য আরেকটা ডিপার্টমেন্টে পাঠায় সেখানে হয়তোবা তার একটা ফুল কার্ড নাম্বার তারা হচ্ছে আপনার ইস্যু করে। তারপর মনে করেন সেই কার্ড নাম্বারটা দিয়ে তারা একটা কার্ড প্রিন্ট করে। সেই কার্ড প্রিন্ট করে মনে করেন অন্য একটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ডিসবার্স করে। সেখান থেকে হয়তো ব্রাঞ্চে পাঠাতে। ধরেন এরকম নরমাল একটা প্রসেস হয়ে থাকে আরকি। তো এখন যখন আমি একটা কার্ড ম্যানেজ সিস্টেম আমি রিভিউ করতে গেলাম, তাদের কাছে এই ডিটেইলস প্রসেসটা জানলাম। তখন আমি মনে করেন একটা আইডেন্টিফাই করলাম যে এই যে ধরেন যারা ফুল কার্ড নাম্বার হচ্ছে দিচ্ছে আরকি, তারা খুব সেনসিটিভ। এখন সেনসিটিভ কেন? কারণ আমরা জানি যে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি যদি হচ্ছে ফুল কার্ড নাম্বার জানেন, আপনি সিভিভি নাম্বার জানেন, সামহাউ যদি আপনি আপনার পিন নাম্বারটা যদি শেয়ার করে ফেলেন, তাহলে কিন্তু খুব ইজিলি যে কেউ আপনার কার্ড দিয়ে
আপনার অনলাইনে ট্রানজাকশন করতে পারবে আরকি। তাই না? ইভেন আমরা জানি যে আপনি মনে করেন আমরা যদি ইউএসডি মানে যদি ট্রানজাকশন করি সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু ওটিপিও লাগে না। কারণ এটা আপনার ভিসা ম্যান্ডেট করেনি এই কারণে। এটা আসলে ব্যাংকের কোনো ইয়ে না। ভিসা বা মাস্টারকার্ড তারা ম্যান্ডেট করেনি। তো যাই হোক, তার মানে ধরেন আমাকে তাহলে বুঝবো তাহলে এই টিমটা, ব্যাংকের এই টিমটা তারা ফুল কার্ড নাম্বার হলো হচ্ছে রাখছে। তারা কিভাবে প্রিজার্ভ করছে সেটা আমাকে আগে জানতে হবে আরকি। কিভাবে প্রিজার্ভ করছে সেটা আমাকে দেখতে হবে আরকি। তারা কি ধরনের ধরেন হচ্ছে সিকিউরিটি মেজার্স তারা নিচ্ছে আরকি। আ সেটা আমাকে দেবে। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা সিকিউরিটির একটা টার্মস আছে সিআইএ। এই সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? কন সিআইএ? আচ্ছা স্যার, সিআইএ হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। রাইট। তো এইটা আসলে কিভাবে এটা এনশিওর করা হয় সেটা কি কেউ জানেন? একটু আপনি এক্সপ্লেইন আচ্ছা করলে সমস্যা ভালো নাই। আমি হতো। জাস্ট একটু ইয়ে করে দেই। যেমন মনে করেন সিকিউরিটির পার্সপেক্টিভে একটা সিঙ্গেল টার্ম সিআইএ। যা কিছু চিন্তা করেন না কেন সিআইএ। মানে এভরিথিং আন্ডার সিআইএ। সিআইএ হচ্ছে কনফিডেনশিয়ালিটি, আই তে হচ্ছে ইন্টিগ্রিটি, এ তে হচ্ছে অ্যাভেইলেবিলিটি। কনফিডেনশিয়াল এখন আপনি কনফিডেনশিয়ালিটি কিভাবে আপনি এনশিওর করবেন আরকি। যেমন ধরেন আমরা তো অনেক সময় দেখছেন যে সরকারি অফিসে ওই যে একটা ফাইলে ওখানে লাল একটা কাগ মানে গিরা দেয়া থাকে আরকি। কনফিডেনশিয়াল লেখা থাকে আরকি। অনেক সময় আমরা দেখছি না? তার মানে মনে করেন যে এই ফাইলটা হচ্ছে খুব কনফিডেনশিয়াল এবং এইটা মনে করেন সেইভাবে আসলে আমরা ট্রিট করতে হবে আরকি। যে এই ফাইলটা আমরা নরমালি কি করি যে খুব যে যার কাছে হ্যান্ড ওভার করি সে হচ্ছে খুব মানে ধরেন হয়তো ড্রয়ারে রাখতেছে, ওপেনলি তার হচ্ছে টেবিলে রেখে চলে যাচ্ছে না। মানে মোট কথা সে হচ্ছে সেটাকে খুব সিকিউর ওয়েতে মানে খুব সতর্কতার সাথে সেটাকে সে হ্যান্ডেল করতেছে। কারণ এখানে মনে করেন যেহেতু বলা আছে কনফিডেনশিয়াল তার মানে এটা সবার এই ইনফরমেশনটা জানার এখতিয়ার নাই আরকি। তার মানে সবাই কিন্তু এটা জানবে না। তো এইভাবে মনে করেন আমরা সিস্টেমে আসলে কনফিডেনশিয়ালিটি এনশিওর করি কিভাবে? সিস্টেমে মনে করেন আমরা বিভিন্নভাবে কনফিডেনশিয়ালিটি আমরা এনশিওর করতে পারি। যেমন মনে করেন আপনি এনক্রিপশন করে কি? রাইট। আপনি যেমন মনে করেন আপনার হচ্ছে এনক্রিপশন করে একটা হতে পারে আরকি। তারপর হতে পারে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল এর মাধ্যমে আরকি। তো এনক্রিপশনটা কি? এনক্রিপশনটা মনে করেন আমরা ধরেন কোনো একটা ফাইল আমি সেটাকে ধরেন একটা এনক্রিপ্ট যদি করি, এনক্রিপ্ট করি মনে করেন একটা ধরেন একটা মেকানিজম মনে করেন সিকিউরিটি মেকানিজম কোনো একটা কি এর মাধ্যমে সেটাকে আমি এনক্রিপ্ট করব। এখন এনক্রিপ্ট করা মানে সেই ফাইলটা তো আগে রিডেবল অবস্থায় ছিল। এখন এনক্রিপ্ট করার পরে সেটা টোটালি স্ক্র্যাম্বল হয়ে যাবে আরকি। সেটা কোনোভাবেই আপনি রিড করতে পারবেন না। যতক্ষণ না আপনি সেই যে একটা কি দিয়ে আপনি এনক্রিপ্ট করছেন সেটা দিয়ে ডিক্রিপ্ট না করবেন। তার মানে ওই সেম কি দিয়ে ধরেন আমাকে ডিক্রিপ্ট করতে হবে আরকি। তাহলে আমি সেই ফাইলটা পড়তে পারবো। দিস ইজ এনক্রিপশন। তার মানে হচ্ছে ধরেন দেখেন আপনি সিস্টেমে আমি সেই ফাইলটাকে এনক্রিপ্ট করে দিলাম এবং যারা হচ্ছে ধরেন সেই ফাইলটা পড়ার মানে তাদের পারমিশন আছে তাদেরকে আমি সেই কিটা দিলাম। তারা সেই কি ইউজ করে সেটা সেই ফাইলটা পড়লো আরকি। আবার হতে পারে মনে করেন আমি অ্যাক্সেস কন্ট্রোল মিনস মনে করেন আপনি ইউজার নেম পাসওয়ার্ড। তো এমন একটা সিস্টেম ডিজাইন করলাম। সো ওই সিস্টেমে ধরেন আপনার ঢুকতে হলে আপনি হলো হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো এইখানে মনে করেন আপনার যারা হচ্ছে কাজ করছে আরকি শুধুমাত্র তারাই সেইটা তাদেরকে আমি তাদের নামে নেমড ইউজার তৈরি করে দিলাম, পাসওয়ার্ড দিলাম। শুধুমাত্র তারা ঢুকতে পারবে। অন্য কেউ ঢুকতে পারবে না। তো এইভাবে আমি হচ্ছে কনফিডেনশিয়ালিটি এনশিওর করতে পারি আরকি। ইন্টিগ্রিটি মিনস মনে করেন আপনার হচ্ছে ধরেন ব্যাংকে যে অ্যাকাউন্টে আপনার যে টাকাটা আছে আরকি। এই টাকাটা সামহাউ আপনি মনে করেন যদি কমে যায় বা বেড়ে যায় বা আপনি মনে করেন হলো হচ্ছে এটিএম থেকে তুলতেছেন ধরেন হচ্ছে ৳৫০০ তুললেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ডিডাক্ট হয়ে গেল আপনার ৳২,০০০ আরকি। এই ধরেন আপনার যে মিসম্যাচ এটা হচ্ছে ইন্টিগ্রিটি। মানে আপনি মনে করেন যে আপনার ডাটাটা আছে সেটা আপনি যেখানে প্রিজার্ভ করে রাখতেছেন সেখানে হোক বা আপনি মনে করেন হচ্ছে অন্য কোনো সিস্টেমে সেটা আপনি ট্রান্সফার করতেছেন সেখানেই হোক। আপনি কোনোভাবেই সেই ডাটাটাকে আপনার মডিফাই করা যাবে না। মানে টেম্পার প্রুফ মডিফাই করা যাবে না আরকি। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে ইন্টিগ্রিটি। সাধারণত আমাদের যেটাকে বলা হয় হ্যাশিং অ্যালগরিদম বলা হয়। আমরা আস্তে এটা যখন টেকনিক্যাল টার্মস এ আমরা যাবো, সেইটা হলো হচ্ছে আমরা আস্তে শিখবো। আর আপনাদেরকে জাস্ট আমি একটা জিনিস আমি একটু সাজেস্ট করব যারা আপনার আইটির বাইরে থেকে আছেন, তারা হচ্ছে আমরা ধরেন আস্তে প্রতিদিন আমরা কিছু নতুন টেকনিক্যাল টার্মস শিখবো। আপনাদের কাছে যদি কোনো কিছু নতুন কিছু মনে হয় কাইন্ডলি একটু নোট করে রাখেন এবং সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন। যদি কোনো সমস্যা হয় আপনার কনফিউশন থাকে বোঝার জন্য আমাকে কাইন্ডলি পরের ক্লাসে জানাবেন। সে সম্পর্কে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই এগুলো করার জন্য আরকি। আর এভাইলেবিলিটি হলো হচ্ছে মনে করুন আপনি অথরাইজড। ফর এক্সাম্পল আপনি হলো হচ্ছে ঢাকা ব্যাংকের আপনার একটা ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে এবং হলো হচ্ছে আপনি মনে করেন একজন ভ্যালিড ইউজার। আপনি ঢাকা ব্যাংকের এটিএম এ যান। আপনি হলো হচ্ছে
ঢাকা ব্যাংকের হলো হচ্ছে কার্ড দিয়ে আপনি টাকাটা তুলতে পারেন। তার মানে মনে করেন আপনি একটা অথরাইজড পারসন, আপনার হলো হচ্ছে সেই অথরাইজড সিস্টেমে অ্যাক্সেস করার আপনার পারমিশন থাকতে হবে। দিস ইজ এভেইলেবিলিটি আরকি। মানে যখন আমি যেটা রিকোয়েস্ট করতে যাবো অথরাইজড পারসন হিসেবে। তো এটা হচ্ছে সিআইএ। তো এটার উপর বেস করে দেখবেন যে আমাদের বাকি যে পরবর্তী আমরা আলোচনা করবো সবকিছু আসলে এই সিআইএ চিন্তা করে আমরা করবো। হয় কনফিডেন্সিয়ালি, কখনো এনশিওর করবো, কখনো আমরা অ্যাভেইলেবিলিটি এনশিওর করবো, কখনো আমরা ইন্টিগ্রিটি এনশিওর করবো আরকি। তো যেটা বললাম তারপর হচ্ছে মনে করেন আমরা এই ইন্টারভিউ সেশন করবো আরকি। The ISO auditor must also match sources such as staff with tasks defined in the audit plan. সরি। তো হচ্ছে the ISO audit steps and determining, আমি এটা একটু সরাই দিই তাহলে আপনারা সবাই পাবেন। একটু ছোট করে দিই এটা একটু জাস্ট। ইনফরমেশন সিস্টেম অডিট স্টেপস এন্ড ডিটারমাইনিং অর্গানাইজেশনাল কমপ্লায়েন্স। তো ফার্স্টে আমরা কি করব যে আপনার হচ্ছে, তো মনে করেন আমরা তো প্রসেস আমরা সবকিছু একটা আইটি কি প্রসেস রান করে, কি সিস্টেমে সবকিছু আমরা ধারণা নিছি, সেই অনুসারে আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করে কোনটা ক্রিটিক্যাল সেটা আমরা আইডেন্টিফাই করছি আর কি। তারপর আমরা যেটা ফার্স্ট করব হচ্ছে ডকুমেন্ট অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশন। মানে মনে করেন আমি হচ্ছে যেহেতু একটা ব্যাংক, তাহলে অবশ্যই অ্যাজ এ রেগুলেটর বাংলাদেশ ব্যাংক থেকে আমার যে গাইডলাইন গুলো আছে সেটা অবশ্যই আমাকে ফলো করতে হবে। তারপরে মনে করেন এরকম হতে পারে অনেক সময় হচ্ছে বিভিন্ন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আপনি হচ্ছে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয়, বা আপনি মনে করেন হচ্ছে যে ধরেন আমাদের ব্যাংকে বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন হচ্ছে আদার্স সার্টিফিকেশন ইস্যু করতে, যেমন ধরেন পিসিআই ডিএসএস বলি বা আইএসও 27001 এর যে সার্টিফিকেশন সেটা আপনি মেনটেন করতে হয়। তার মানে বেসড অন দ্যাট আমার ব্যাংকে আসলে কি কি ধরনের রুলস রেগুলেশন থাকা উচিত, মানে যার উপর মেনটেন করে আসলে আমার ব্যাংকিং আইটিটা চলবে আর কি, সেটা আমাকে ফার্স্ট আমরা সেটা আইডেন্টিফাই করবো আর কি। তারপরে ফিরে যাবো কি আমরা অ্যাসেস whether management and the IT function have considered the relevant external requirement in their plans, policy, standard and procedure as well as business application features। মানে মনে করুন আপনার এই রুলস রেগুলেশনের বাইরেও আপনার হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে আপনাকে কিছু বলা হলো যে না আপনি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো এইভাবে আসলে চলা উচিত। এরকম যদি কিছু থেকে থাকে সেটা আমরা নোট ডাউন করবো আরকি। তারপর হচ্ছে আমি কি করব যে রিভিউ ইন্টারনাল আইটি ডিপার্টমেন্ট ফাংশন, অ্যাক্টিভিটি, ডকুমেন্টস দ্যাট অ্যাড্রেস অ্যাডারেন্স টু লস অ্যাপ্লিকেবল টু দ্য ইন্ডাস্ট্রি। মানে আমার হচ্ছে সবগুলো ডিপার্টমেন্টগুলো আমি হচ্ছে সেটার উপর বেসিস করে সেই রুলসগুলো তারা ফলো করে কিনা, সেই কন্ট্রোলগুলো তারা মেইনটেইন করতেছে কিনা সেটা আমরা দেখবো আরকি। তারপর আমরা করবো ডিটারমাইন adherence to procedure that address this requirement, তারপর determine if there are procedure in place to ensure contract or agreement with external IT service provider reflect in a legal requirement related to responsibility। এখন মনে করেন আপনি আপনার এমন কোনো সার্ভিস রান করছেন সেটা আপনার হচ্ছে এক্সটার্নাল কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার চলছে, তাহলে সেক্ষেত্রে হলো হচ্ছে আসলে আমাদের কোনো এগ্রিমেন্ট আছে কিনা। এগ্রিমেন্ট মিনস যে মনে করেন যেহেতু আমার একটা ব্যাংকিং সার্ভিস যেটা হচ্ছে অবশ্যই আমার বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন ফলো করে চলা উচিত। যেহেতু আমি সেই সার্ভিসটা আমি অন্য একটা থার্ড পার্টির কাছে আমি হচ্ছে সেটাকে আউটসোর্স করছি, এবং সেই থার্ড পার্টিটা আদৌ কি সেই বাংলা ব্যাংকের গাইডলাইন ফলো করছে কিনা এই জিনিসটা কিন্তু আমাদেরকে থাকতে হবে। এবং সেটা অনেক সময় দেখবেন যে এরকম যদি আমি এক্সাম্পল দিই, বাংলাদেশ ব্যাংক সেক্ষেত্রে বলে দিয়েছে কি আপনি হচ্ছে এরকম যদি এগ্রিমেন্ট করেন সেখানে আপনার রাইট টু অডিট, কনফিডেন্সিয়ালিটি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সে অন্য কোনো থার্ড পার্টির কাছে শেয়ার করতে পারবে না, এরকম বিভিন্ন রকমের সেই আপনার ক্লজ কিন্তু থাকতে হবে, এরকম ধরেন কিছু বলা আছে। তার মানে যখন আমি দেখবো যে আমার সেই আইটি সার্ভিসটা অন্য কোনো থার্ড পার্টির কাছে আমার হচ্ছে আউটসোর্স করা আছে, সেই ক্ষেত্রে আমার রাইট টু অডিট আমার সেই ক্লজটা আছে কিনা, থাকার পরে আদৌ কি ব্যাংক থেকে মানে ওই ইউনিট থেকে আমার কি হচ্ছে তাদেরকে বছরে ১ বার ২ বার অডিট করা হয় কিনা। তো এই জিনিসগুলো আসলে আমরা চেক করে দেখবো আরকি। তো তারপরে আসি হলো হচ্ছে এক্সাম্পল অফ অডিট অ্যাসেসমেন্ট এন্ড রিভিউ। তো মানে আমার তো ফার্স্ট থেকে বলতে বিভিন্ন রকমের অডিট হতে পারে। তো আপনার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে মনে করেন ইনফরমেশন সিস্টেম অডিট, যেটাকে আমরা নর্মালি আইএস অডিট বলি আর কি। তো আইএস অডিটটা আমরা নর্মালি করি কি যে আপনি মনে করেন যে ব্যাংকিং যে ইনফরমেশন সিস্টেমগুলো চলতেছে আর কি সেগুলো বাংলাদেশ ব্যাংক গাইডলাইন হচ্ছে আহ অনুসারে চলছে কিনা আরকি। যেমন ধরেন ইউনিক ইউজার নেম থাকতে হবে, পাসওয়ার্ডের যে বাইন্ডিংস গুলো আছে আরকি, সিস্টেম কতক্ষণ পর, পর আপনার হচ্ছে লগ আউট হতে হবে আরকি। তো বিভিন্ন রকমের যে হচ্ছে সিস্টেমগত আমার যে হলো হচ্ছে কন্ট্রোল গুলো আছে, সেই কন্ট্রোল গুলো ফলো করে আমার হলো হচ্ছে সবকিছু এই চলতেছে কিনা আরকি। তারপর মনে করেন আমার গাইডলাইনে এটাও বলা আছে বাংলা ব্যাংক আইসিটি গাইডলাইনে শুধু যে আইটির কথাই বলা আছে তা না। আইটির যেমন মনে করেন প্রক্রুরমেন্ট এর কথা বলা আছে। তো প্রক্রুরমেন্ট হলো হচ্ছে আমার কিভাবে হচ্ছে আরকি, সেখানে কিছু গাইডলাইনে কিছু বলা আছে যে এইভাবে হতে হবে আরকি। সেই প্রক্রুরমেন্ট আমার সেই অনুসারে ফলো করতে হবে। সবকিছু কিন্তু আমার সেই ইনফরমেশন সিস্টেম অডিটের মধ্যে পড়ে আরকি।
তারপর মনে করেন কমপ্লায়েন্স অডিট। কমপ্লায়েন্স অডিটটা হচ্ছে এরকম যে হচ্ছে মনে করেন আমার অনেক সময় আপনার যেমন একটা যদি এক্সাম্পল বলি, তো বাংলাদেশ ব্যাংক আমাকে বলে দিয়েছে যে ব্যাংকগুলো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে হলো হচ্ছে বিজনেস করে, আই মিন ইস্যু করে বা হচ্ছে অ্যাকোয়ার করে বা হচ্ছে মানে প্রসেস করে আরকি। তাদের জন্য PCI DSS সার্টিফিকেশনটা ম্যান্ডেটরি। তারপরে বলছে যে হচ্ছে মনে করেন প্রত্যেকটা ব্যাংকে যে আইটি আছে তারা হচ্ছে ISO 27001 সার্টিফিকেশন তাদের করতে হবে আরকি। তো আমি আসলে মেইনলি ব্যাংকের এক্সাম্পলটাই বেশি দিচ্ছি যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে আমার এটা আসলে আমার জন্য একটু ইয়া। এর বাইরে আপনি হলো হচ্ছে যদি কারো কোনো যদি এক্সাম্পল দেওয়ার ইয়ে থাকে অবশ্যই জানাবেন তো আমার জন্য শেখা হবে। তো তার মানে ধরেন আমার এই PCI DSS বলি বা ISO 27000 বলি এই যেটা এটা তো আসলে একটা কমপ্লায়েন্স অডিট। তার মানে ধরেন এটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের বাইরে। PCI DSS আমাকে সেপারেটলি ভাবে সে আমাকে একটা কমপ্লায়েন্স এনশিওর করতেছে। আসলে আমার সেই সার্টিফিকেশনটা যদি সেটা আলাদা সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন যদি আমি পাই তাহলে আমাকে ধরেন হচ্ছে এইভাবে আমার সিস্টেমগুলো ডিজাইন করতে হবে, এইভাবে আমার সিস্টেমগুলো চলতে হবে আরকি। সেইভাবে আসলে আমার চলতেছে কিনা, সেখানে কোনো গ্যাপ আছে কিনা আরকি। তারপরে মনে করেন ফিন্যান্সিয়াল অডিট তো আসলে আমরা মনে হয় সবাই জানি আরকি। কিন্তু ফিন্যান্সিয়াল অডিট তো আসলে ব্যাংকের হচ্ছে একটা কমন অডিট। যে আসলে কোনো ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ কোনো আসলে গ্যাপ আছে কিনা আরকি, সবকিছু ঠিকভাবে আছে কিনা। আপনার যেখানে আপনার দেখা যায় যে আপনার ইন্টারেস্টের ক্যালকুলেশন বলেন বা আদার যে ক্যালকুলেশন গুলো সেটা ঠিকভাবে হচ্ছে কিনা আরকি। তো সেই জিনিসগুলো আরকি আপনার চেক করা হয় আরকি। তারপর মনে করেন অপারেশন অডিট। মনে করেন আপনার হলো হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে আপনার হলো হচ্ছে আপনি ঠিকভাবে অপারেশনটা কাজ করছে কিনা, সেভাবে অনেক সময় অডিট হয়। তারপরে মনে করেন ইন্টিগ্রেটেড অডিট। ইন্টিগ্রেটেড অডিট হচ্ছে মনে করেন আপনার ব্যাংকে কোনো একটা ফাংশনাল এরিয়ার সাথে যদি কোনো একটা ফিন্যান্সিয়াল কিছু একটা একসাথে আপনি যদি ইয়ে করেন, কম্বাইন করেন, সেটাকে সাধারণত আমরা বলি ইন্টিগ্রেটেড অডিট। যেমন মনে করেন আপনার হলো হচ্ছে আইটি সার্ভিসের সাথে আপনি ধরেন প্রক্রিউটমেন্ট আপনি কিভাবে করছেন আরকি। সেখানে ধরেন ফিন্যান্সিয়াল টার্মস আছে, আপনার কাকে কি অর্ডার দিচ্ছেন, কেন দিচ্ছেন আরকি। অনেক সময় ভেরিফাই করা হয় আরকি। তো সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড অডিট। তারপরে মনে করেন অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট। সরি একটু ১ মিনিট। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অডিটটা হচ্ছে মনে করেন আপনার হচ্ছে প্রসেসগত আমার যে অডিটটা হয় অনেক সময় দেখবেন যে আমার HR এর রিক্রুটমেন্ট ঠিকভাবে করছে কিনা, আমার প্রক্রুটমেন্ট কোন রুলস ফলো করে করছে আরকি। আমার কোন সিস্টেমটা কিভাবে চলছে। জাস্ট মানে পলিসিগত আমার যে হচ্ছে আপনার বাধ্যবাধকতা সেটা ঠিকভাবে আমরা ফলো করছি কিনা। তো সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট। তারপর হচ্ছে স্পেশালাইজড অডিট যেটা আমি আপনাকে আজকেই এক্সাম্পল দিলাম। বোর্ড থেকে আপনি বলে দিল যে আপনি ধরেন আম যে ডাটা সেন্টার মাইগ্রেশন ঠিকভাবে হইছে কিনা আরকি। বা আপনাকে হয়তো বোর্ড থেকে এটা বলল যে আমার তো বর্তমানে অনেক বেশি এক্সটার্নাল হচ্ছে অ্যাটাক হচ্ছে আরকি। তাহলে আমাদের যে সাইবার সিকিউরিটি কন্ট্রোল সেটা ঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা এই সম্পর্কে মনে করেন আপনাকে একটা অডিট করতে বলল আরকি। তো এগুলো আসলে মনে করেন হুট করে যেগুলো আসে বেসড অন বোর্ড রিকোয়ারমেন্ট সেগুলো আমরা সাধারণত স্পেশালাইজড অডিট বলি আরকি। তারপরে মনে করেন কম্পিউটার ফরেনসিক। তো ফরেনসিক এ আবার মনে করেন হচ্ছে কোনো একটা আপনার ধরেন হ্যাকিং হয়েছে আপনার সিস্টেমে বা কোনো একটা মনে করেন আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে আরকি। তো এখন এইটা আপনার হচ্ছে আমরা সাধারণত কি করি যে ধরেন প্রত্যেকটা সিস্টেমে তো আমরা কিছু না কিছু লগ মেইনটেইন করি, তাই না? যে ধরেন যদি সেটা এক্সটার্নাল ফেসিং কোনো অ্যাপ্লিকেশন হয় সেটা ফার্স্ট এ আপনি ধরেন রাউটার ফায়ারওয়াল কোনো ধরেন আইএসপি থেকে ট্রাফিক জেনারেট করে আসে আরকি। সে কোথা থেকে আসছে আরকি। কোন সিস্টেমে সে অ্যাক্সেস করছে, কিভাবে অ্যাক্সেস করছে, কখন অ্যাক্সেস করছে। এই প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু আমার লগ থাকে। তাহলে এই লগগুলো এনালাইসিস করে আমি যেটা পাচ্ছি সেটা সাধারণত আমি ফরেনসিক বলতেছি আরকি। তো এখানে আরেকটা টার্মস আছে যেটা দেখবেন। তো এই সেটা সাধারণত আমরা সবারই জানতে হবে। সেটা হচ্ছে বলা হয় সিম, SIEM, সিস্টেম ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো সিমের আসলে মেইন কাজটা কি? সিমের মেইন কাজটা হচ্ছে সে সেন্ট্রালি আপনার সমস্ত লগকে সে কালেক্ট করবে। সে সমস্ত লগকে কালেক্ট লগ মানে হচ্ছে মনে করেন ডাটাবেস এক ধরনের লগ জেনারেট করতেছে। আপনার এই নেটওয়ার্ক ডিভাইস এক রকমের লগ জেনারেট করতেছে। আপনি অ্যাপ্লিকেশন লগ জেনারেট করতেছে। লগ জেনারেট করতেছে মিনস মনে করেন আপনি হচ্ছে আমি ধরেন ইবিএল এর একজন কাস্টমার। আমি হচ্ছে আমাদের যে স্কাই ব্যাংকিং যে মোবাইল অ্যাপসটা আছে সেখানে আমি মনে করেন কখন লগইন করছি, কত টাকা ট্রান্সফার করতেছি, কার কাছে ট্রান্সফার করলাম বা এই সমস্ত কিন্তু ডিটেইলস কিন্তু আপনি অ্যাপ্লিকেশন লগের ভিতরে থাকে। তার মানে যখন আমি ফরেনসিক করব আরকি তার মানে আমাকে এই সমস্তগুলো লগগুলোকে এনালাইসিস করে আমাকে একটা স্পেসিফিক রিপোর্ট কিন্তু আমাকে দিতে হবে আরকি। তারপরে মনে করেন ফাংশনাল অডিট হতে পারে যে আপনি ধরেন কোনো একটা স্পেশাল আপনি মনে করেন স্পেসিফিক কোনো একটা ধরেন ফাংশন আপনি ডিজাইন করছেন কোনো একটা অ্যাপ্লিকেশনে ধরেন। তো সেটা ঠিকভাবে কাজ করছে কিনা আরকি। তারপরে মনে করেন রেডিনেস অ্যাসেসমেন্ট যেটা মনে করেন বললাম আমি ডাটা সেন্টার মাইগ্রেশন করছি। ডাটা সেন্টার মাইগ্রেশন করার আগে নতুন ডাটা সেন্টারটা আসলে আপনার রেডি অবস্থায় আছে কিনা আরকি। তো সেই অডিটও কিন্তু আমরা করতে পারি আরকি। স্যার একটু ডাটা সেন্টার সম্পর্কে একটু ইন ব্রিফ বলবেন কাইন্ডলি? আচ্ছা। ডাটা সেন্টার যেমন মনে করেন আপনি
যেহেতু বলতেছি কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তো কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন তো মনে করেন একটা অ্যাপ্লিকেশন, তাই না? তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে হচ্ছে ধরেন রান করার জন্য অবশ্যই একটা সার্ভার লাগবে আর কি। সেই সার্ভারে আপনাকে হচ্ছে সাধারণত আমরা কি করব, যে অ্যাপ্লিকেশনটা হোস্ট করি আর কি। তো মনে করেন সেই সার্ভার আপনি অ্যাপ্লিকেশন হোস্ট করলেন। এখন সেই সার্ভারে তো আপনি ধরেন যে ব্যাংকের যে অন্য এমপ্লয়িগুলো আছে, বা মনে করেন আমিও বলতেছি যে হচ্ছে ধরেন আচ্ছা ব্যাংকের কথা ধরেন, তো সেই সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য আপনার একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার লাগবে আর কি। তো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যখন আপনার লাগবে আর কি, এখানে কারা কারা আপনি হলো হচ্ছে অ্যাক্সেস করবে, সেখানে আপনাকে ধরেন একটা সিকিউরিটি ডিভাইস আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। তারপরে দেখেন আপনি হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য আপনাকে মনে করেন আমার প্রায় এই যে সার্ভার বললাম, আপনি নেটওয়ার্ক ডিভাইস বললাম, রাউটার বা ফায়ারওয়াল, আপনার বিভিন্ন সিকিউরিটি সলিউশন হতে পারে আর কি, এই সবগুলো মিলে কিন্তু আমার একটা বান্ডেল একটা অ্যাপ্লিকেশন করার জন্য। এইটাকে আবার করতে হবে কি আমাকে হচ্ছে, যেখানে সেখানে তো রাখলে তো হবে না। যদি এখন দেখেন আপনি আপনার ব্রাঞ্চে আমি ফেলে রাখলাম, তার মানে এটা তো যেহেতু সমস্ত এমপ্লয়ির আপনার হচ্ছে বা কাস্টমারের, আপনি মনে করেন সমস্ত কাস্টমারের ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব আছে, তো এটা আপনি যেখানে সেখানে তো রাখতে পারবেন না, তো অবশ্যই আপনাকে একটা রেস্ট্রিক্টেড জায়গায় রাখতে হবে। তো সেটা মনে করেন আপনি একটা ঘরের মধ্যে রাখলেন। তো এখন আপনি ঘরের মধ্যে রাখলেন, সেটা আপনি হলো হচ্ছে মনে করেন সেখানে আপনার সার্ভার থেকে তো কন্টিনিউয়াস হিট জেনারেট হয় আর কি। তো সেটা মনে করেন আপনার ইনফরমেশনটা টোটালি অনেক গরম হয়ে যেতে পারে। আপনি একটা সার্টেন পিরিয়ডে দেখবেন যে সাধারণত সার্ভারগুলোকে বলা হয় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে টেম্পারেচার নিতে পারে। এখন খুব গরম পড়ছে ঢাকাতে, আপনি যদি এই অবস্থায় রাখেন তাহলে আপনার সার্ভারটা আপনার মানে পুড়ে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে আর কি। তো আপনি করলেন কি, সেটাকে আপনি একটা কুলিং সিস্টেম রাখলেন আর কি, মানে একটা এসির ব্যবস্থা করলেন। আমার ডাটা সেন্টারগুলোতে নর্মালি আমরা যেটা বলি প্রিসিশন এয়ার কুলার, প্যাক বলি, পিএসি, প্রিসিশন এয়ার কুলার। তো এটা কাজটা হচ্ছে মনে করেন আমার ধরেন এই বাসায় যেগুলো আমরা কমফোর্ট ইসি ইউজ করি, সেক্ষেত্রে মনে করেন যে আপনার এই বাতাসের ফ্লোর অনেক সময় যে আমরা অ্যাকুরেট পাই না আর কি, বা বিভিন্ন ধরনের সময় দেখবেন যে পানি পড়ে আর কি। তো এই প্রিসিশন এয়ার কুলারগুলো এমনভাবেই ডিজাইন করা হয় যাতে আপনি মনে করেন একেবারে, যদি আপনি যে টেম্পারেচার 20 ডিগ্রি, 20 ডিগ্রি, আপনি মনে করেন হচ্ছে সেটাতে আপনার আলাদাভাবে কিছু সেন্সর অ্যাড করা থাকে আর কি। তো মোট কথা আপনার ধরেন এই যে কুলিং সিস্টেম স্যার, অ্যাড করলেন। ইয়ার কুলারের নামটা কি যেন বললেন, ক্যাচ করতে পারিনি। প্রিসিশন এয়ার কুলার, পিএসি, প্রিসিশন এয়ার কুলার। প্রিসিশন এয়ার কুলার। জি, প্যাক বলি আর কি, নর্মাল আমরা সংক্ষেপে সংক্ষেপে প্যাক বলি, পিএসি। থ্যাংক ইউ স্যার। তো এই যে মনে করেন আপনি একটা রুমের ভিতরে বাকি সার্ভার করে রাখলেন, সেটা কুলিং করলেন, সেটাকে অ্যাক্সেস কন্ট্রোল দিলেন, তো এটাকে আসলে আমরা একটা ডাটা সেন্টার বলি। তো এখন এই ডাটা সেন্টারে মনে করেন আপনার হয়তো বা এখন এই দুইটা একটা ডিভাইস নিয়ে তো আমরা সাধারণত রাখি না। এখন মনে করেন এই কোর ব্যাংকিং এর হলো হচ্ছে আমরা মনে করেন অনেক বেশি আমার মানে কোনোভাবেই সেটা যেন মানে আমার যারা অ্যাক্সেস করবে আর কি অফিস টাইমে আর কি, কোনোভাবেই সেটাকে শাটডাউন হওয়া যাবে না। এখন যেহেতু মনে করেন এটা একটা সার্ভার, একটা হার্ডওয়্যার, সে তো যে কোনো কারণে আপনি মনে করেন নষ্ট হয়ে যেতে পারে। তো সেটার ব্যাকআপ কি, সেটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, এটা আমরা সাধারণত বলি রিডান্ডেন্সি। আর একটা সার্ভার, আমরা সেম জিনিসে আরেকটা সার্ভার রাখি, তাহলে এটা এটা যদি কোনো কারণে অফ হয়ে যায়, ওইটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এই ধরনের প্রসেস, বা আপনার মনে করেন পাওয়ারে যদি সমস্যা হয়, আমি হচ্ছে ইউপিএস সিস্টেম, এই সবগুলো মিলে কিন্তু আমার একটা ডাটা সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার থাকে সাধারণত। মানে আমার ইনভারমেন্টিং মনিটরিং সিস্টেম থাকে, আমার হচ্ছে নেটওয়ার্ক মানে ডিভাইস থাকে আর কি, আমার সার্ভার থাকে আর কি, সব কিছু মিলিয়ে আসলে আমাদের একটা ডাটা সেন্টার। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার পরে আসে হচ্ছে কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট। তো কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট যদি আমি সংক্ষিপ্তভাবে বলি আর কি, তো এটা মনে করেন যে আপনি ধরেন হলো হচ্ছে নর্মালি যখন আমরা একটা অডিট ফেস করি, তো বিভিন্ন রকমের আমরা কোশ্চেনারি তো সাধারণত তারা আমাদেরকে মানে একজন অডিটর একজন অডিটকে করে। তো আপনি আপনার সিস্টেমে কিভাবে মেনটেন করতেছেন, আপনি আপনি হলো হচ্ছে এই সিকিউরিটি এনশিওর করার জন্য আপনি যে ইউজার থেকে রিকোয়েস্ট পান সেটা কিভাবে অ্যাসেস করতেছেন আর কি। এই সবগুলো মনে করেন আমি যদি হলো হচ্ছে একটা লিস্ট ডাউন করি, তাহলে মনে করেন লিস্ট ডাউন করার পরে সেটা আমি অডিটকে দিয়ে দিলাম। অডিটই করলো কি, প্রত্যেক হচ্ছে ধরেন কোয়ার্টারলি বা মান্থলি, মানে একটা টাইম ডিউরেশন থাকবে আর কি, বা হাফ ইয়ারলি, সে তার সেই হচ্ছে লিস্টটা দেখলো আর কি। সেই লিস্টটা দেখে কি করলো, যে লিস্টে আমার বলা আছে যে হচ্ছে আমার সবগুলো ইউজারের হচ্ছে আইডি হতে হবে ইউনিক। আমার প্রত্যেকটা যতগুলো আমার অ্যাপ্লিকেশন আছে, যেমন মনে করেন কোর ব্যাংক অ্যাপ্লিকেশন, এইচআর অ্যাপ্লিকেশন, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন, বা আদার যত আমার অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অ্যাপ্লিকেশনে আমার পাসওয়ার্ড হতে হবে 11 ডিজিট, যেটা বাংলা ব্যাংকে বলা আছে ফর এক্সাম্পল।
তারপরে মনে করেন আমার হলো হচ্ছে ডাটা সেন্টারে আমার হলো হচ্ছে আ এই কোনো কারণে যদি ইলেকট্রিসিটি চলে যায়, আমার প্রত্যেকটা সিস্টেমে আমার ইউপিএস থাকতে হবে আরকি। তারপর মনে করেন যদি ইউপিএস তো আমার হচ্ছে মনে করেন যে শুধু থাকলে হবে না। তার মানে ধরেন আপনার আমার ২ ঘন্টা কারেন্ট চলে গেল আরকি। এখন ইউপিএস দিয়ে আপনি হচ্ছে আপনার সার্ভারটাকে আপনি হলো হচ্ছে আপ করলেন। কিন্তু ওই সময় আপনার তো নিশ্চয়ই ইউপিএস দিয়ে তো আর আপনার কুলিং সিস্টেম চলবে না আরকি। তার মানে আপনাকে হলো হচ্ছে কুলিং সিস্টেম চালানোর জন্য আপনাকে একটা অবশ্যই জেনারেটর থাকতে হবে। তো আপনার জেনারেটর আছে কিনা আরকি। মানে এই যে ধরেন টোটাল যে কন্ট্রোল গুলো বেসড অন আপনার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন এ কি বলা আছে? প্রত্যেকটা পয়েন্টের এ এগেইনস্ট এ এ আমার এটা এটা কি স্যার জি, কন্ট্রোল মেকানিজম চেক করার জন্য কোয়েশ্চেনের মানে অ্যাসেসমেন্ট রাইট, রাইট, কন্ট্রোল রাইট। জি, 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 জি। কন্ট্রোল সিস্টেম। ইন্টারনাল কন্ট্রোল জি। সিস্টেম? তো ইন্টারনেট কন্ট্রোল আসলে আপনার কি থাকা উচিত? তো সেটা মনে করেন আমি একটা লিস্ট ডাউন করলাম। সেটা ধরেন আমার কন্ট্রোল গুলো কি থাকা উচিত? আমি সেটা লিস্ট ডাউন করলাম। লিস্ট ডাউন করে আমি সেটা অ্যাক্সেস করতেছি আরকি। অবশ্যই সেটা আমি মানে থার্ড পার্টি কাউকে পাঠাচ্ছি। মানে সময় যে মনিটর করার জন্য আরকি। এখন মনে করেন ব্যাপারটা হলো হচ্ছে আল্টিমেটলি তো আমি যদি এখন নিজে করি আরকি। সাধারণত সবসময় আমি চাইবো কি মানে গ্যাপ থাকলেও বলব যে গ্যাপ নাই, তাই না? তো এটা যদি আমি অন্য কাউকে পাঠাই, তো সে হয়তো আমাকে অনেক সময় বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে আরকি। তো এটার সুবিধাটা কি? সুবিধাটা হলো হচ্ছে মনে করেন আপনি হচ্ছে কোন একটা রিস্ক আপনি আর্লি ডিটেক্ট করতে পারবেন। মানে আপনি যেহেতু এই সমস্ত আইটির মেকানিজমটা আমরাই মেইনটেইন করতেছি, মানে স্পেসিফিক কোন টিম মেইনটেইন করতেছে, সেই টিম যদি আগে থেকে জানে যে আমার এই কন্ট্রোলটা এনশিওর করার জন্য আমার এই ধরনের হচ্ছে কন্ট্রোল থাকতে হবে আরকি। সে সেটা আগে থেকে চেক করে দেখতে পারছে যে না আমার এই কন্ট্রোলটা আছে কিনা আরকি। উম থাকলেও ঠিকভাবে কাজ করছে কিনা। সে হয়তো সেটাকে ইয়েস, নো বা আপনি পার্শিয়াল সে হয়তো বলছে আরকি। তার মনে করেন হচ্ছে আমার কোথায় আমার যে কন্ট্রোল গুলো কম আছে আরকি সেটা আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। আমার মনে করেন হলো হচ্ছে আপনার হয়তো এরকম হতে পারে যে আপনি মনে করেন আমার হয়তো এই যে ম্যানেজমেন্ট লেভেল মানে আইটির যে সিনিয়র ম্যানেজমেন্ট সে হয়তো দেখতেছে যে আমার এই পয়েন্ট গুলোতে আমার হলো হচ্ছে এই স্পেসিফিক টিম বলতেছে নো। তার মানে আমার এখানে কিছু গ্যাপ আছে। তো সেখানে হয়তোবা সে নিজে থেকে কিছু মেজার্স নিতে পারে আরকি। তার মানে একটা বলতে পারেন যে একটা মোটামুটি একটা নিজে থেকে সেলফ মোটিভেশন একটা কাজ থাকতে পারে কিন্তু। কিন্তু এইটার হচ্ছে আবার ড্রব্যাকটা কি? ড্রব্যাকটা হলো হচ্ছে এখন এই যে কন্ট্রোল গুলো আপনি ডিজাইন করলেন, এটা যদি আপনি ঠিকভাবে ডিজাইন করতে না পারেন, তাহলে আল্টিমেটলি দেখেন আপনি কন্ট্রোল গুলো কিন্তু গ্যাপই থেকে যাবে। আপনি সেটাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবেন না আরকি। তারপরে মনে করেন এটা হচ্ছে একটা গেল। আরেকটা গেল আপনি এটাকে মনিটরিং ঠিকভাবে করতে পারছেন না। মানে করার কোনো স্কোপ নাই। আমরা নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট নিজেরাই ফিল আপ করে নিজেদের কাছে রেখে দিচ্ছি। এটা কেউ মনিটর করতেছে না। আল্টিমেটলি একটা সময় দেখা যাবে যে না হলো হচ্ছে এইটা মনে করেন যে আপনার আসলে মানে বার্ডেন। মানে এটা নিয়ে আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না। আমাদের দেখা যাচ্ছে জাস্ট আমার করতে হবে বিধায় করতেছে। মনিটর করার কেউ নাই। তার মানে ধরেন আমাকে এই কন্ট্রোল গুলো অবশ্যই আমাকে ডিজাইন করতে হবে এমন কোনো একজন পার্সন দিয়ে যে বিজনেসটা ভালোমতো বোঝে এবং সে সেই বিজনেসের বিভিন্ন আইটেমের সাথে কন্ট্রোল গুলো কিভাবে ম্যাপ করা যায় সেটাও ভালোভাবে বুঝে তাহলে এরকম একজনকে আমার লাগবে। তো সেটা আমরা এখন দেখি। Controls assessment is an assessment of controls made by staff and management of the unit or units involved. মানে আমার সবগুলো স্টাফ এবং ম্যানেজমেন্ট মিলে আমরা করবো আরকি। অডিটের কথা পরে আসছি। তারপর আমরা দেখব হচ্ছে assures stakeholders, customers and other parties that the internal control system of the enterprise is reliable. Okay. Ensure employees are aware of the risk to the business and conduct periodic proactive reviews of controls. তো মোটামুটি কন্ট্রোল সিস্টেম অ্যাসাইনমেন্ট আমার এইভাবে ডিজাইন করতে হবে আরকি। এবার যদি আমি বলি হোয়াট ডাজ দি আইএস অডিটর ডু? একজন আইএস অডিটর হিসেবে আমার তাহলে এই কন্ট্রোল সিস্টেম অ্যাসেসমেন্ট বিল্ড করার হলো হচ্ছে মেইন উদ্দেশ্যটা কি? ফার্স্ট আমাকে এজ এ অডিটর আমাকে একজন ফ্যাসিলিটেটর হিসেবে এখানে কাজ করতে হবে। তার মানে ধরেন এজ এ অডিটর আমাকে হলো হচ্ছে ফার্স্টে এই বিজনেস প্রসেসটা আমাকে জানতে হবে এবং সেই প্রসেসটা আসলে যদি আমি মেইনটেইন করতে চাই, আমার কি ধরনের কন্ট্রোল থাকতে হবে, সেই কন্ট্রোলগুলো আমার হচ্ছে সেই কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্টের যে পয়েন্টগুলো বললাম, সেখানে আসলে রিফ্লেকশন আসছে কিনা সেটা আমাকে ফার্স্টে জানতে হবে। তারপর হচ্ছে আমার হেল্পস প্রসেস ওনার্স আন্ডারস্ট্যান্ড দ্য নিড ফর কন্ট্রোলস বেসড অন রিস্ক টু বিজনেস প্রসেস। সেই প্রসেস ওনাদেরকে আমাদেরকে হচ্ছে অ্যাজ এ অডিটর আমি কিন্তু এখানে একজন অডিটর হিসেবে কাজ করতেছি না, এজ এ ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেছি। মানে তাদের সিস্টেমটাকে আমি হচ্ছে একটা কন্ট্রোল পয়েন্টে আমি দাঁড় করাচ্ছি, যেখানে তারা নিজেরা নিজেদেরকে জাজ করতে পারবে আরকি। তার মানে আমার 2nd পয়েন্ট হচ্ছে যে আপনার যারা প্রসেস ওনার তাদেরকে ভালোভাবে বুঝাতে হবে এজ এ অডিটর যে আসলে তার এই কন্ট্রোলটা থাকতে হবে, কেন থাকতে হবে আরকি।
Number 3 works with process owners to evaluate performance of controls against established স্যার control objective. জি, প্রসেস ওনার আর ইউজার মানে এরা কারা বেসিক্যালি, মানে একটা মাইটি এনভায়রনমেন্টে কারা হতে পারে? আচ্ছা। ব্যাংকে, ব্যাংকে যদি হয় যেমন আপনাকে মনে করেন ব্যাংকে। যে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন, তো কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন ধরেন এটা তো একটা আইটির একটা টিম, তাই না? নর্মালি একটা আইটির ভিতরে কি কি টিম থাকে, ধরেন আপনি যদি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টিম থাকে, সিস্টেম বা সার্ভার ম্যানেজমেন্ট টিম থাকে, ডাটাবেস ম্যানেজমেন্ট টিম থাকে, সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম থাকতে পারে। আপনি মনে করেন এই যে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট টিম থাকতে পারে। অ্যাপ্লিকেশনের ভিতরে মনে করেন কেউ হয়তো বা কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন ম্যানেজ করতেছে, কেউ হয়তো বা আপনার কার্ড ব্যালেন্স সিস্টেম অ্যাপ্লাই করতেছে, কেউ এইচআর সিস্টেম ম্যানেজ করতেছে। এরকম মনে করেন একেকজন হয়তো একটা টিম ম্যানেজ করতে, বা একটা টিমই অনেক কিছু অনেকগুলো অ্যাপ্লিকেশন ম্যানেজ করতেছে। এই যে ধরেন কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন কোনো একটা টিম তো ম্যানেজ করতে, তাই না? এই যে কোর ব্যাংকিং এর এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যে প্রসেসগত আছে, সেই প্রসেস ওনারটা হচ্ছে সেই কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন টিম। ঠিক আছে? আর আরেক জি, সিস্টেম ওনার কারা আর ইউজার কারা? আচ্ছা। ইউজার হলো হচ্ছে আপনার, ধরেন এই যে আইটি তো একটা সিস্টেম আপনি হলো হচ্ছে ইস্টাবলিশ করছে, তাই না? যে কোর ব্যাংকিংটা রান করার জন্য একটা হচ্ছে আপনার সিস্টেম আছে। তো আইটি হলো সেই সিস্টেম ওনার, আর ইউজার হলো হচ্ছে মনে করেন এই সিস্টেমটা যারা ইউজ করতেছে। আপনি মনে করেন হচ্ছে এটা হলো ব্রাঞ্চের কোনো একটা পার্সন, সেই কোর ব্যাংকিং সিস্টেমটা আপনি ইউজ করতেছে। ইউজার হচ্ছে সেই ব্রাঞ্চের সেই ইউজারটা, সেই পার্সন ব্রাঞ্চের সেই পার্সনটা হচ্ছে ইউজার। ঠিক আছে? রাইট স্যার। ওকে। তো তারপর হচ্ছে সিএসএ প্রোগ্রাম in objective uh, can be implemented by various methods such as questionnaires, surveys, facilitator workshop, and informal peer reviews. Leverage internal audit function by shifting some of the control monitoring responsibility to the function areas যেটা already বললাম আমরা। Most educate management about control design and monitoring, মানে ম্যানেজমেন্টকে আমাকে এডুকেট করতে হবে কোনটা কেন দরকার। তো আইএসও এর রোল ইন সিএসএ, একজন অডিটরের হচ্ছে এই কন্ট্রোল সেল অ্যাসেসমেন্ট আসলে কিরকম রোল থাকতে পারে সেটাই জাস্ট এখানে আমরা দেখি। তো ফার্স্ট হলো হচ্ছে আইএস অডিটর মাস্ট আন্ডারস্ট্যান্ড দি বিজনেস প্রসেস বিং অ্যাসেসড টু বি ইফেক্টিভ ফ্যাসিলিটেটর অ্যান্ড ইনোভেটর। এখন মনে করেন আইএস অডিটর যদি বিজনেস প্রসেসটা যদি ভালোভাবে না বুঝে, তাহলে তার পক্ষে কিন্তু কোথায় কোন কন্ট্রোল ডিজাইন করতে হবে সে কিন্তু ভালোভাবে সেটাকে জাজ করতে পারবে না। তার মানে সবার ফার্স্টে একজন আইএস অডিটরকে সেই বিজনেস প্রসেস সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া দিতে হবে, ধারণা দিতে হবে, যে তাহলেই সে বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে আইএস অডিটর লিড অ্যান্ড গাইড অডিটিস ইন অ্যাসেসিং দেয়ার ইনভলভমেন্ট বাই প্রোভাইডিং ইনসাইট অন কন্ট্রোল অবজেক্টিভ। যদি সে মনে করেন যে বিজনেস প্রসেসটা আপনি হচ্ছে ভালোভাবে বুঝতে পারে, তাহলে সে অডিটিকে ভালোভাবে আপনি সাজেশন দিতে পারবে যে আসলে কোন সিস্টেমে কি ধরনের কন্ট্রোল আসলে থাকা উচিত। নাম্বার 3 দে অ্যাক্ট অ্যাজ এ ফ্যাসিলিটেটর উইথ দ্য ম্যানেজমেন্ট ক্লায়েন্ট অ্যাক্টিং অ্যাজ এ পার্টিসিপেন্ট। তার মানে আসলে তারা এখানে অডিটর হিসেবে কাজ করতেছে না, তারা সিস্টেমটা কিভাবে মানে আপনার ইনহ্যান্স করা যায় বা কিভাবে আরো ভালো মানে করা যায় সেই ফ্যাসিলিটেটর হিসেবেই সেখানে তারা কাজ করছে আর কি। লাস্ট হচ্ছে উইথ ম্যানেজমেন্ট ফোকাসড অন ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি আইএস ওয়েটার্স আর বেটার পজিশন টু এক্সপ্লেইন রিস্ক। মানে ম্যানেজমেন্টকে মনে করেন তারা যেহেতু বিজনেস প্রসেস তারা জানে, তারা কন্ট্রোল সম্পর্কে ভালোভাবে বুঝছে এবং কোথায় কোন কন্ট্রোলের সাথে কোন বিজনেস প্রসেসকে ম্যাপ করতে হবে সেই সম্পর্কে, এবং কোথায় কি রিস্ক সেই সম্পর্কে তারা ম্যানেজমেন্টকে ভালোভাবে ফোকাস করতে পারবে আর কি। তো এইখানে একটা হলো হচ্ছে জাস্ট একটা কেস স্টাডি আছে আর কি। তো কেস স্টাডি মেইনলি হচ্ছে এখানে একটা আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এবং ব্যাকগ্রাউন্ডের পরে আমাকে আসলে কখন কোন অডিটটা করলে ভালো হয় আমার মনে হয় এটা একটু করি, তাহলে সবার জন্য একটু ভালো হবে আর কি। তো ফার্স্টে সবাই একটু পড়ে নেন এটা কেস স্টাডি। Alpha Corporation is a multinational enterprise with diverse operation ranging from manufacturing to online sales. The enterprise is encountering several challenges, and management is seeking assistance in identifying the most appropriate types of audit to address specific issues. Your task as the IS auditor is to determine which type of audit is needed for each situation. সবাই কি পড়েছেন? জি। ওকে, তাহলে আমরা পরেতে যাই। তাহলে প্রথম এক নম্বরে আসি। Senior leadership has
concern about the security ever since the prior fiscal year, when there was a series of instances of unauthorized access to sensitive data across the enterprise network infrastructure. A substantial cost was incurred leveraging a forensic investigator. বলেন এটা হচ্ছে কোন অডিট করতে হবে? কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? আহ, ভুল হোক সমস্যা নেই, আপনারা জাস্ট একটু আপনারা যদি শেয়ার না করেন আসলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি না। আপনি একটু জাস্ট ইয়ে করেন, এইটা কি হতে পারে? কম্পিউটার ফরেনসিক অডিট। রাইট। এখানে দেখেন আমাকে বলাই আছে যে হলো হচ্ছে এখানে there was a series of instances of unauthorized access to sensitive data across the enterprise network infrastructure. আচ্ছা, এই টার্মটা আসলে কারো কি কোনো বুঝতে সমস্যা আছে? Okay, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। এখানে মেইনলি বলতেছে যে মনে করেন আপনি হলো হচ্ছে ধরেন একটা যদি কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনের উপর চিন্তা করেন, সেখানে আপনার হচ্ছে প্রত্যেকটা ইউজারের একটা নেমড ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। তো তারাই সাধারণত মনে করেন সেখানে হলো হচ্ছে আপনার লগ ইন করে কাজ করে আর কি। তো এরকম হতে পারে যে এক একটা ইউজারের এক এক রকম হয়তো বা রোল নর্মালি যেটা থাকে আর কি, এক একটা ইউজার এক এক রকমের রোল। কেউ হয়তো ক্যাশে আপনার হচ্ছে চেক ডিসবার্স করতেছে, কেউ হয়তো আপনার ডাটা ইনপুট দিচ্ছে, বিভিন্ন রকমের রোল থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে মনে করেন এরকম একটা সিস্টেমে আপনার আনঅথরাইজ অ্যাক্সেস হয়েছে, তার মানে আপনি ধরেন এমন একজন ঢুকছে তার কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই, বা হলো হচ্ছে পাসওয়ার্ড নাই মানে হচ্ছে সে হয়তো ব্রেক করছে আর কি। মানে ধরেন হচ্ছে সে হয়তো সিস্টেমকে হ্যাক করে ঢুকছে, বা মনে করেন যে ঢুকছে তার আসলে ওই লেভেলে কোনো রোলই ছিল না আর কি কাজ করার, এমন একজন কাজ করছে আর কি। তো এরকম প্রেক্ষাপটে আপনি হচ্ছে এইটাকে একটা অয়েড করতে বলা হয়েছে আর কি। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে করতে হবে কি, ইনভেস্টিগেট করতে হবে আর কি, তার মানে ফরেনসিক। আমাকে হলো হচ্ছে কে ঢুকলো, এই আনঅথরাইজ অ্যাক্সেসটা কে করছে আর কি, কিভাবে করলো, কোন আইপি থেকে করছে আর কি, কোন কোন সিস্টেম এখানে হয়তো বা আপনার ইউজ করছে, সে বিভিন্ন রকমের যত রকমের সে লগ অ্যানালাইসিস, সেটা হয়তো আমরা ফরেন্সিক ইনভেস্টিগেট করবো আর কি। ওকে, নাম্বার 2 আসি। আলফা কর্পোরেশন ইজ প্রিপারিং ফর এ মার্জার উইথ অ্যানাদার কোম্পানি and potential investors are scrutinizing the financial health of the organization. এটা কি স্যার ফাইন্যান্সিয়াল অডিট? হ্যাঁ, এটা ফাইন্যান্সিয়াল অডিট। ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি এখানে আপনি দেখেন আপনাকে হলো যে যেহেতু সে মার্জ করছে আর কি, এইটা হচ্ছে আমরা দেখেন আমরা ওই যে একটা অডিট ছিল আর কি, ইন্টিগ্রেটেড অডিট। ইন্টিগ্রেটেড অডিট বলছিলাম কি আপনার, জি ইন্টিগ্রেটেড অডিট। জি, আপনার ফিনান্সিয়ালের পাশাপাশি সে আপনার অন্য একটা ইয়ে নিয়ে সে কাজ করবে আর কি, মানে দুইটাকে একসাথে সে কাজ করবে। তো এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিগ্রেটেড অডিট, যেহেতু এখানে দুটো কোম্পানি মার্জ হয়েছে আর কি। নাম্বার 3 হলো হচ্ছে দি ম্যানুফ্যাকচারিং ডিভিশন অফ আলফা কর্পোরেশন হ্যাজ এক্সপিরিয়েন্সড এ ডিক্লাইন ইন প্রোডাক্টিভিটি অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন প্রোডাকশন কস্ট। কিছু আপনার মনে হচ্ছে পুরোপুরি ডিক্লাইন করছে, যার কারণে আপনার সে হলো হচ্ছে প্রোডাকশন কস্টটা বেড়ে গেছে আর কি। ম্যানেজমেন্ট সাসপেক্ট ইনএফিসিয়েন্সিস ইন দ্য এন্টারপ্রাইজ প্রোডাকশন প্রসেসেস। তো এটা মনে করেন আপনার হতে পারে কোন একটা ম্যানেজমেন্ট অডিট হবে কি? ম্যানেজ অডিট, এটা এটা আসলে হবে হচ্ছে ফাংশনাল অডিট। মানে আপনার ধরেন কোন স্পেসিফিক একটা, ফাংশনাল। জি, একটা পার্ট হচ্ছে আমাকে হলো হচ্ছে এখানে আপনি সে কাজ করছে না, সেটাকে আমাকে জাস্ট ইনভেস্টিগেট করতে হবে বা রিভিউ করতে হবে আর কি, সেটা হচ্ছে ফাংশনাল অডিট। লাস্ট হচ্ছে রিসেন্ট চেঞ্জেস ইন ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিস have prompted concern. Management wants to ensure that the enterprise is adhering to all relevant laws and regulation. যেটা আমরা বলছিলাম যে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অডিট, যেখানে আমরা বিভিন্ন পলিসি প্রসেস নিয়ে আমরা মোটামুটি মানে জাস্ট রিভিউ করবো আর কি। তো এই পার্টটা ছিল আর কি। আমি সেকেন্ড স্লাইডে যাওয়ার আগে আপনার হলো হচ্ছে এই সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু করতে পারেন, তাহলে সেভাবে করি।
আচ্ছা, কোশ্চেন নাই করো, আমি হচ্ছে সেকেন্ড স্লাইডে চলে যাই। আমার স্লাইড কি দেখাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তো আমার হলো হচ্ছে এর পরের পার্টটা হলো হচ্ছে রিস্ক বেসড অডিটিং। তো আসলে রিস্ক বেসড অডিটিং কি? রিস্ক বেসড অডিটিং আপনি হচ্ছে একটা ধরেন অডিট মেথোডোলজি, যেখানে আমাকে মনে করেন হচ্ছে কোনো স্পেসিফিক হচ্ছে মানে আইটি বিভিন্ন সিস্টেমস বা প্রসেস বা এই যে নিয়ে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। আসলে আমার হচ্ছে কোনগুলো আমার হচ্ছে আসলে আমার অ্যাজ পার অডিট অবজেক্টিভ কোনগুলো আমাকে কভার করতে হবে, সেই অডিট অবজেক্টিভ অনুসারে আসলে আমার মানে কোনগুলো আমার জন্য ক্রিটিক্যাল। যেটা আমি একটু আগে বললাম যে আপনার হচ্ছে হতে পারে সেটা আপনার আমাকে রেপুটেশনাল পার্সপেক্টিভ থেকে আমাকে হচ্ছে মিতে করতে হবে, অথবা হতে পারে আমাকে হলো হচ্ছে মনে করেন যে সিস্টেমের হচ্ছে অ্যাভেলেবিলিটির উপর, যেটা আমি বললাম যে আপনাকে আমাকে বোর্ড থেকে বলে দিচ্ছে আগামী 3 থেকে 5 বছরে আমার কাস্টমার বেসটা হচ্ছে ডবল হতে হবে আর কি। তার মানে আমাকে সেই হার্ডওয়্যার আছে কিনা আর কি। তো আসলে কোন পার্সপেক্টিভ থেকে আমি অডিট করছি আর কি, কোন সিস্টেমটা আমার জন্য খুব সেন্সিটিভ ডাটা প্রিজার্ভ করছে আর কি, বা কোনটা আমার জন্য ক্রিটিক্যাল, কোনটা আমার জন্য রেপুটেশনাল পার্সপেক্টিভে আমার জন্য খুবই মানে ক্রুশিয়াল, বা কোনটা আমার জন্য হলো হচ্ছে মনে করেন মানে ফিনান্সিয়ালি আমাকে সবচেয়ে রেভিনিউ জেনারেট করতে থাকে। তো এটার উপর ডিপেন্ড করে আমাকে হলো হচ্ছে একটা প্রায়োরিটাইজ করতে হবে আর কি, যেখানে আমরা করবো কি প্রথমে হলো হচ্ছে আমার এই অডিট অবজেক্টিভের সাথে আমার হচ্ছে বিজনেসের অবজেক্টিভ আমি অ্যালাইন করবো আর কি। তারপর মনে করেন বিভিন্ন রকমের যে আমার আইডেন্টিফাই আছে আর অ্যাসেট আছে আর কি, সেগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং সেটা মনে করেন সে কোনটা কিভাবে কাজ করতেছে আর কি। তো সেটার জন্য আমি মনে করি এরকম হতে পারে আমার প্রিভিয়াস অডিট কোনো ফাইন্ডিংস আছে কিনা আর কি, তার অডিট রিপোর্টটা আমি দেখতে পারি আর কি। তারপর বিভিন্ন রেগুলেটরি রিকোয়ারমেন্ট আমরা দেখবো আর কি। তারপর মনে করেন সেটা হচ্ছে সেই রিস্কগুলো আসলে আমার মনে করেন কি কি ধরনের রিস্ক থাকতে পারে, সেই রিস্কগুলো কিরকম মানে ম্যাগনিটিউড কিরকম, মানে আপনার হলো হচ্ছে বা কতদিন পর পর সেটা হতে পারে, বা সেটা যদি আপনার কোনো কারণে যদি আপনার সিস্টেমে যদি কোনো কারণে অ্যাটাক করে আর কি, আপনার কিরকম ইম্প্যাক্ট হতে পারে আর কি। তো এরকম বিভিন্ন রকমের যে হলো হচ্ছে আমার যে ইগুলো আছে সেটার উপর বেস করে আমি হচ্ছে রিস্কটাকে আমার বিভিন্ন অডিটের যে আমার আইটি রিসোর্সগুলো আছে সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করবো আর কি। তো এটা মেন উদ্দেশ্যটা হলো হচ্ছে আপনার মনে করেন যে আমার রিসোর্সটাকে ঠিকভাবে কাজে লাগানো আর কি। যে আমার যদি মনে করেন রিসোর্স যদি কোনো লিমিটেশন থাকে আর কি, তাহলে আমি সেই কম রিসোর্স দিয়ে আমি তাহলে হচ্ছে মনে করেন যদি আপনাকে এরকম ভাবে বলা হলো যে ধরেন হলো হচ্ছে আহ, আপনি কোথাও একটা অডিট করতে গেছেন আর কি। তো এখন সেখানে আপনার রিসোর্স লিমিটেশন আছে, তো সেই প্রেক্ষাপটে আপনি মনে করেন এরকম কোশ্চেন কিন্তু থাকে আর কি। তো সেই প্রেক্ষাপটে আপনি আসলে কিভাবে অডিট করবেন আর কি, তাহলে আপনি মনে করেন তাহলে অবশ্যই যদি আমি সেই রিস্ক বেসড অডিট করি, তাহলে আমি অবশ্যই প্রায়োরিটাইজ করে রাখছি, তাহলে সেই ক্রিটিক্যাল সিস্টেমগুলোকে আমি আগে হচ্ছে আপনার অডিটগুলো করবো আর কি। তো এইভাবে এই কারণে আমার আসলে এই রিস্কটাকে হচ্ছে আমার মানে প্রায়োরিটাইজ করতে হয় আর কি। তারপরে হলো হচ্ছে এখানে দি অডিট ইউনিভার্স শুড ইনকম্পাস অল রিলেভেন্ট বিজনেস প্রসেস, আইডিয়ালি লিস্টিং অল দিস এলিজিবল ফর অডিট কনসিডারেশন, দাস রিপ্রেজেন্টিং দি এন্টারপ্রাইজ ব্লুপ্রিন্ট। মানে আমি হচ্ছে আমার ফার্স্টে কি যেখানে যে কোনো অডিট করতে গেলে আমার কি কি ধরনের আইসিটি অ্যাসেট আছে, কি কি ধরনের রিসোর্স আছে, কি কি ধরনের প্রসেস আছে, সেই সম্পর্কে আমাকে একটা ভালো ধারণা থাকতে হবে, এবং আমি সেই অডিটটা মেইন মানে প্ল্যানিং পর্যায়ে আমি সেটাকে কোনটাকে আমি ক্রিটিক্যালিটি ডিফাইন করবো আর কি, কোনটাকে আমি হাই ক্রিটিক্যাল হিসেবে দেখবো আর কি, সেটাকে আমি ডিফাইন করে নেবো আর কি। তো অডিট টার্ম তো বললাম যে শর্ট টার্মও হতে পারে, লং টার্মও হতে পারে আর কি। তো এখানে মনে করেন না হচ্ছে আমার সেখানে সরি, মনে করেন আমার যে অডিটের হচ্ছে কিছু ফাইন্ডিংস, সেটা আমার এই স্লাইডে পরে দেখাই, সেটা ভালো হয় আর কি। তো এখানে আপনি হচ্ছে অডিট প্ল্যানিং অ্যাজ এন আইএস অডিটর gain an understanding of the enterprise mission, objective, purpose, and processes, understand changes in the business environment of the auditee। মনে করেন আপনার হচ্ছে এমন একটা হচ্ছে আপনি প্রসেস অর্ডার করতে গেছেন, তো সেটা মনে করেন আপনার এই 2 দিন পর পর টেকনোলজি মনে করেন আপডেট হয়, তাহলে আপনি মনে করেন সে কোন টেকনোলজিতে সে কাজ করতেছে সেই সম্পর্কে আমাকে ভালোভাবে আপনার নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আর কি। রিভিউ প্রিভিয়াস প্রিয়ার ওয়ার্ক পেপারস,
identify stated content such as policy, standard, required guideline, procedure and organization structure. কারণ এই হচ্ছে আমার যে অডিট যে স্কোপ যেটা হোক না কেন, আমি কার সাথে সেইটাকে গ্যাপটাকে মানে মেজার করব, সেটা আমার এই রেগুলেটরি গাইডলাইন বলেন বা আমার যে প্রসেসগুলো ফলো করতে হবে সেটার উপর বেসিস করে আমাকে সেই কন্ট্রোলগুলো আমি মেজার করবো আর কি। তারপর সেট দ্য অডিট স্কোপ অ্যান্ড অডিট অবজেক্টিভ, ডেভেলপ দ্য অডিট অ্যাপ্রোচ অর অডিট স্ট্র্যাটেজি, অ্যাড্রেস এনগেজমেন্ট লজিস্টিক, আইডেন্টিফাই অপরচুনিটিস ফর কন্টিনিউয়াস অডিট অর অডিট অটোমেশন ইউজিং কম্পিউটার অডিট টুলস, যেগুলো আমরা আসলে এই মানে শুরু থেকেই ডিসকাস করছি আর কি। আমার হচ্ছে কি কি ধরনের কনসিডার রাখতে হবে আর কি: রেজাল্ট অফ পিরিয়ডিক রিস্ক অ্যাসেসমেন্ট, চেঞ্জ ইন দ্য অ্যাপ্লিকেশন টেকনোলজি, ইভলভিং প্রাইভেসি ইস্যুস অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট। তো ইফেক্ট অফ লস অ্যান্ড রেগুলেশন অন আইএস অডিটিং প্ল্যানিং। Each organization must comply with several governmental and external requirements related to information system practices and controls and the way data are used, stored and secured. এখন মনে করেন আপনি হলো হচ্ছে ধরেন এই যে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম কথা বললাম, যে এই ফুল কার্ড নাম্বার খুব ক্রিটিক্যাল। এই নাম্বার এই হচ্ছে যেহেতু এই ডাটাগুলো খুব ক্রিটিক্যাল, এটা আপনি কিভাবে প্রিজার্ভ করতেছেন? এখানে আপনি কোনো ইনক্রিপশন, যেটা আমরা একটু বললাম কনফিডেন্সিয়ালিটি ইনশিওর করার জন্য আমরা ইনক্রিপশন ইউজ করি, সেই ইনক্রিপশনটা আপনি আসলে ইউজ করতেছেন কিনা। যেহেতু আপনাকে রেগুলেটর থেকে বলা হয়েছে আপনার এই সেন্সিটিভ ডাটাগুলো আপনাকে হলো হচ্ছে খুব সিকিউরলি ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে বা হ্যান্ডেল করতে হবে, সেটা আপনি কোনো কন্ট্রোল আপনি ইনশিওর করছেন কিনা আর কি। তারপর হচ্ছে অ্যাসুরেন্স দ্যাট দ্য এন্টারপ্রাইজ ডিরেকশন অ্যান্ড ইন্টেন্ট অ্যালাইন টু দ্য এন্টারপ্রাইজ সিকিউরিটি পোস্টার। যেমন ইনক্রিপশনের কথা বললাম, এই ইনক্রিপশনটা আপনি হলো হচ্ছে ইউজ করতেছেন কিনা। যদি আপনি নাও করে থাকেন তাহলে আপনি সেটাকে কিভাবে কম্পেনসেট করতেছেন। কম্পেনসেট মানে আমরা হচ্ছে এই ধরেন হয়তো পরের ক্লাসে আমরা দেখবো যে আমরা হচ্ছে বিভিন্ন রকমের এই হচ্ছে কন্ট্রোলগুলো, যেগুলো মনে করেন আমার ফর এক্সাম্পল আমার হলো হচ্ছে এই কোনো একটা যদি বাইরে থেকে যদি আমার একটা আইপি আমি ব্লক করতে চাই, সাধারণত আমি ফায়ারওয়ালে মনে করেন সরাসরি সেই আইডিটাকে ব্লক করে দিচ্ছি আর কি। এখন সামহাও আমি কোনো একটা কন্ট্রোল আমি হচ্ছে ডিপ্লয় করতে পারছি না, সেটাকে আমি হচ্ছে অন্য কোনো একটা কন্ট্রোলের মাধ্যমে সেটার ক্ষতিটাকে কিছুটা কমাতে চেষ্টা করছি আর কি, রিডিউস করতেছি আর কি। সেটাকে আমরা সাধারণত কম্পেনসেটিং কন্ট্রোল বলি আর কি। মানে মনে করেন হচ্ছে আমার ইউনিক ইউজার নেম পাসওয়ার্ড লাগবে আর কি, কিন্তু আমি সামহাও আমার সিস্টেমে ইউনিক ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারতেছি না, কিছুটা লিমিটেশন আছে আর কি। এখন তাহলে যদি আমি ইউনিক ইউজার নেম পাসওয়ার্ড যদি না দিই, তাহলে আমার সমস্যাটা কি? সমস্যাটা হলো হচ্ছে কখন কোন ইউজার কি কাজ করছে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। আমরা একটা সিস্টেমে নেমড ইউজার কেন দিই? মনে করো মিস্টার এক্স বা মিস্টার ওয়াই, কখন মিস্টার এক্স ঢুকছিল, সে কি কাজ করলো, আপনি হলো যে সমস্ত কিন্তু একটা লগে আপনি হচ্ছে প্রিজার্ভ করা থাকে আগে। তার মানে আপনাকে দেখেন আপনি অ্যাকাউন্টেবিলিটি আপনার থাকতেছে। আপনি আপনি হচ্ছে কোনো যদি আনঅথরাইজ কিছু হয় বা আপনি মনে করেন হচ্ছে মিস্টার এক্স যে কাজটা করা কথা ছিল না, সে সেই কাজটা করে ফেলছে আর কি, আপনার লগে সেই লগটা আছে, আপনাকে কিন্তু অ্যাকাউন্টেবল করতে পারছেন। কিন্তু এখন মনে করেন মিস্টার এক্স আর মিস্টার ওয়াই দুইজনই একটা সেম হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতেছে আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবেন না। কারণ কখন মিস্টার এক্স ঢুকছে, মানে দুজনে তো সেম ইউজার নেম দিয়ে ঢুকছে, তাই না? তাই কার দ্বারা আপনার হচ্ছে এই মানে ভুলটা হয়েছে আপনি কিন্তু সেটা বের করতে পারবেন না আর কি। তার মানে এখানে আপনাকে সেই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে আর কি। তারপর হচ্ছে স্ট্রাকচার্ড অ্যাপ্রোচেস টু ইমপ্লিমেন্টিং এ সিকিউরিটি প্রোগ্রাম, কনফিডেন্স দ্যাট অ্যাডুকুয়েট অ্যান্ড ইফেক্টিভ ইনফরমেশন সিকিউরিটি উইল প্রোটেক্ট ভ্যালুয়েবল অ্যাসেটস। মানে আমার মনে করেন হচ্ছে আমি যখন এই রিস্ক বেসড অডিটটা আমি করবো আর কি, আমি সেই ক্রিটিক্যাল প্রসেসটা আমি আগে আইডেন্টিফাই করবো আর কি, সেই প্রসেসটা আমার হলো হচ্ছে রিডিউস করার জন্য, মানে কন্ট্রোলটা ঠিকভাবে আসছে কিনা সেটা আমি হচ্ছে আগে যখন মেজার করবো আর কি, সেটা মনে করেন সামহাও সেই কন্ট্রোলটা যদি না থেকে থাকে তাহলে সেটার ইম্প্যাক্ট কতটুকু আর কি, সেটা আমার সেরকম আমাকে মেজার করতে হবে আর কি। কমপ্লায়েন্স উইথ এক্সটার্নাল লস অ্যান্ড রেগুলেশন, এখানে জাস্ট আপনি আশা করি আমি জাস্ট পড়লে বুঝতে পারবেন। দি ইনফরমেশন সিস্টেম অডিটর শুড আইডেন্টিফাই ইলেকট্রনিক ডাটা, পার্সোনাল ডাটা, কপিরাইটস, ই কমার্স, ই সিগনেচার, ইটিসি। মানে যেহেতু আমার মনে করেন ইলেকট্রনিক ডাটা আমি কোনগুলোকে বলতেছি, যেগুলো মনে করেন আমার সিস্টেমে ধরেন একটা আপনার ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল, বা আপনি মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি বিভিন্ন রকমের রিপোর্ট জেনারেট করতেছেন, সবগুলো কিন্তু আসলে ইলেকট্রনিক ডাটা, মানে যেটা আসলে ফিজিক্যাল না আর কি।
তারপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম প্র্যাকটিসেস অ্যান্ড কন্ট্রোলস, মানে আপনার ধরেন হচ্ছে কি কি ধরনের আপনি ধরেন ইনফরমেশন সিকিউরিটি পার্সপেক্টিভে কি কি ধরনের হলো হচ্ছে তার প্র্যাকটিস করা উচিত, কি কি ধরনের কন্ট্রোল থাকা উচিত সেটা আইডেন্টিফাই করতে হবে আর কি। দি ওয়ে কম্পিউটার্স প্রোগ্রামস অ্যান্ড ডাটা আর স্টোরড, যেটা বললাম আপনি হলো হচ্ছে আহ, এই রেগুলেটর আপনাকে বলছে আপনার হচ্ছে সেন্সিটিভ ডাটাকে ইনক্রিপ্ট করে রাখতে হবে আর কি। এখন এই যে ফুল কার্ড নাম্বার সেটা তো খুব সেন্সিটিভ। এখন আপনি আইডেন্টিফাই করতে পারলেন না যে আসলে আপনার এই ফুল কার্ড নাম্বারটা আসলে কোন সিস্টেমে আছে কি হয়ে আছে, তাহলে কিন্তু এটা আপনি আলটিমেটলি সেই গ্যাপটাকে আপনি কন্ট্রোলটা আসলে আদৌ আছে কিনা আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। দি অর্গানাইজেশন অর দ্য অ্যাক্টিভিটিস অফ ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস, কি কি ধরনের সার্ভিস করতেছে ইনফরমেশন অডিট। ডিটারমাইনিং কমপ্লায়েন্স, ডকুমেন্ট অ্যাপ্লিকেবল লস এন্ড রেগুলেশন, অলরেডি এটা নিয়ে আমরা কথা বলছি। অ্যাসেস ইফ এন্টারপ্রাইজ অ্যান্ড আইটি হ্যাভ কনসিডার্ড এক্সটার্নাল রিকোয়ারমেন্ট, এটারও ফার্স্টে বলছিলাম যে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট থেকে এমন কোনো কিছু বলা হয়েছে কিনা যে আপনার এই রুলস রেগুলেশন মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে গাইডলাইন সেটা বাইরে আপনাকে আরও কিছু মেনটেন করতে হবে এক্সটার্নাল পার্সপেক্টিভে আর কি। তারপর রিভিউ ইন্টারনাল আইটি ডিপার্টমেন্ট ফাংশন অ্যাক্টিভিটি, এটাও আমরা দেখছি। ডিটারমাইন অ্যাডহারেন্স টু এস্টাবলিশড প্রসিডিওর দ্যাট অ্যাড্রেস দিস রিকোয়ারমেন্ট, এটা মূলত আমার মনে হয় স্লাইডটা সেম স্লাইড আর কি আগের মতোই। তো এখানে আপনি যখন রিস্ক বেসড অডিট অ্যাপ্রোচটা আসলে কি, যখন আমি রিস্ক বেসড অডিটগুলো আমি করব আমাকে কিছুটা আপনার হচ্ছে স্টেপ আছে সেই স্টেপগুলো আমি ফলো করব। যেমন প্রথমে হচ্ছে আমার কি গ্যাদার ইনফরমেশন অ্যান্ড প্ল্যান, মানে আপনি হচ্ছে আমার সব ধরনের যেটা বললাম যে প্রসেসের কথা বলতে যত রকমের আইটি প্রসেস আপনার চলতেছে সবগুলোকে আপনাকে আপনার মানে ইনফরমেশন আপনি কালেক্ট করতে হবে কি ধরনের প্রসেস চলতেছে আর কি। তার মানে আপনার নলেজ অফ বিজনেস ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স অডিট রেজাল্ট কি ছিল আর কি, রিসেন্ট ফিনান্সিয়াল ইনফরমেশন, তারপর রেগুলেটরি কোনো বাধ্যবাধকতা আছে কিনা আর কি। তারপরে ইনহেরেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট, ইনহেরেন্ট রিস্ক কি আমরা কি জানি কোনটা কি ইনহেরেন্ট ইনহেরেন্ট রিস্ক? রিস্ক হচ্ছে স্যার সেটা যেটা মানে কন্ট্রোল মেকানিজম দিয়ে এলিমিনেট করা যাবে না, ইনহেরেন্টলি এটা থাকে। তার মানে মনে করেন হচ্ছে আমি আমার হলো হচ্ছে আহ, যতগুলো আমার রিস্ক আছে আমার অর্গানাইজেশনে সবগুলোকে আমি হচ্ছে রিডিউস করার জন্য আমি কন্ট্রোল ডিপ্লয় করলাম, কিন্তু ডিপ্লয় করেও আমার কিছু রেসিডুয়াল রিস্ক থেকে গেল আর কি। তো সেই রিস্কটা যদি আমি আলটিমেটলি মনে করেন হলো হচ্ছে আহ, যদি কন্ট্রোল করতে চাই আমার মনে করেন হলো হচ্ছে সেটা হয়তো আমি সম্পূর্ণভাবে করতে পারবো না, বা আমার কন্ট্রোল কস্টটা বেড়ে যাবে আর কি। তো সেটা আমি মনে করলাম যে থাকাই ভালো আর কি। ফর এক্সাম্পল মনে করেন আপনার হলো হচ্ছে, আচ্ছা এটা আমি পরবর্তীতে বলি। তো ইনহেরেন্ট রিস্ক আপনার থাকতে পারে কি আপনার অর্গানাইজেশনে কি কি ইনহেরেন্ট রিস্ক, মানে যেই রিস্কটা আপনি মনে করেন সবসময় থাকবে আর কি, যেটা আপনি কন্ট্রোল করতে গেলে আমার আসলে কন্ট্রোল কস্টটা যাবে বেড়ে আর কি। তো এটা আমার ধরেন লিস্ট ডাউন করবো আর কি। তারপর মনে করেন অবটেন আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল, আমার কি কি কন্ট্রোল ইনভলভমেন্ট আছে কন্ট্রোল প্রসিজিওর কি। তারপর হচ্ছে আমার ডিটেকশন অ্যান্ড কন্ট্রোল রিস্ক অ্যাসেসমেন্ট, ইকুয়েট টোটাল রিস্ক, আমার টোটাল কি কি ধরনের কন্ট্রোল আমি নিচ্ছি আর কি সেইগুলোকে আমি লিস্ট ডাউন করবো আর কি। মানে আর প্রথমে আমি এখানে করলাম কি আমার সবগুলো প্রসেসকে আমি লিস্ট ডাউন করলাম, সেই প্রসেসগুলোকে মেনটেন করার জন্য কি কি কন্ট্রোল থাকা দরকার সেইগুলোকে আমি লিস্ট ডাউন করলাম। তারপর হচ্ছে আমি পারফর্ম কমপ্লায়েন্স টেস্ট করলাম, আইডেন্টিফাই কন্ট্রোলস টু বি টেস্টেড। এখন মনে করেন হচ্ছে যেই কন্ট্রোলটা যেখানে থাকার কথা ছিল সেটা ঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমি চেক করলাম আর কি। নাম্বার 3 ফেজ আর কি। পারফর্ম টেস্ট অন রিলায়েবিলিটি রিস্ক প্রিভেনশন অ্যাডহারেন্স টু পলিসি অ্যান্ড প্রসিডিওর। তারপর হচ্ছে আমার পারফর্ম সাবস্টেন্টিভ টেস্ট। এখন মনে করেন সাবস্টেন্টিভ টেস্ট আমি হচ্ছে কোনো একটা আমি ধরেন একটা সাসপেক্ট করলাম যে আমার এখানে একটা গ্যাপ থাকতে পারে, তো যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে নিজেকে নিজে মানে ক্লিয়ার একটা আপনার ধারণা না পাবো আমি হচ্ছে সেখান থেকে আমি একটা ধরেন অ্যানালাইসিস করতে থাকবো আর কি। তো মনে করেন আপনি হচ্ছে এমন একটা পেলেন যে আপনি ধরেন একটা লগের কথা যদি বলি, আপনি ধরেন একটা সাসপেক্ট করতেছেন যে আপনি ধরেন আপনি মনে করেন যে একটা আনঅথরাইজ অ্যাক্সেস হয়েছে আর কি। তো এই আনঅথরাইজ অ্যাক্সেস হয়েছে এই লকটা আপনি কোথা থেকে আসলো আর কি। তো সেইটাকে আপনি জাজ করার জন্য আপনি এরকম মনে করেন যে আপনি ধরেন সার্ভার, আপনি সার্ভারের লগ দেখছেন, আপনি ধরেন নেটওয়ার্ক লগ দেখছেন, মানে ডিটেলস লগে আপনি অ্যানালাইসিস করতেছেন আর কি। তো এটাকে আমি বলতেছি সাবস্টেন্টিভ টেস্ট। তারপর ডিটেইলড টেস্ট অফ অ্যাকাউন্ট ব্যালেন্সেস, আদার সাবস্টেন্টিভ টেস্ট অডিট প্রসিজিওর। তারপর লাস্ট হচ্ছে আপনার conclude the audit, create recommendation, write স্যার audit স্যার report. এখানে অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা মানে আমাদের কি হবে সাবস্টেন্টিভ টেস্টের
মধ্যে প্রথম পার্ট হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিওর, তারপরে টিওডি, টেস্ট অফ ডিটেলস, জি তারপরে আমি আদার টেস্ট যদি প্রয়োজন মনে করি করলাম। কিন্তু অ্যানালিটিক্যাল প্রসেস আইএস এনভায়রনমেন্টে হুম। অ্যানালিটিক্যাল প্রসিডিওরটা কিরকম হবে? মানে একটা সিনারিও দিয়ে একটু কি বোঝাবেন কাইন্ডলি? অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা মনে করেন আমি যেটা বললাম যে আপনার হলো হচ্ছে আহ, ধরেন আপনি হচ্ছে একটা কন্ট্রোল গ্যাপ পেয়েছেন কিন্তু সেই কন্ট্রোল গ্যাপটা আপনি ধরেন স্পেসিফিক আপনি সেটাকে গ্যাপ ধরবেন কি ধরবেন না আপনি ডিটারমিন করতে পারছেন না আর কি। তো তখন আমি দেখব যে আসলে মনে করেন আহ, এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে আমি অন্য কোনো হচ্ছে কন্ট্রোল দিয়ে আসলে সেটাকে মিটিগেট করতে পারি কিনা আর কি। ধরেন এরকম হতে পারে আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি একটা জায়গায় অডিট করতে গেলেন, অডিট করতে যাওয়ার পরে আপনি এখন দেখলেন যে হলো হচ্ছে সেখানে কোনো ইয়ে নাই, অ্যাক্সেস কন্ট্রোল নাই। তো অ্যাক্সেস কন্ট্রোল নাই, এখন আপনি হচ্ছে সেখানে আপনি বললেন যে হচ্ছে আহ, আমার সিকিউরিটি কন্ট্রোলটা ঠিকভাবে এনশিওর হচ্ছে না, কারণ আপনার সেখানে কোনো লগ হচ্ছে আপনি নাই, কে আসতেছে কে যাচ্ছে লগ নাই। এখন অ্যাজ এ অডিটর আমি আপনাকে বললাম যে না আমার এখানে হলো হচ্ছে আমার সিকিউরিটি কন্ট্রোল নাই, ঠিক অ্যাক্সেস কন্ট্রোল নাই ঠিকই, কিন্তু এখানে আমার হলো হচ্ছে আপনি হচ্ছে এখানে সিকিউরিটি গার্ড আমাকে বসানো আছে, সেখানে কে আসছে কে যাচ্ছে সে খাতায় লিখে রাখছে আর কি। এখন সিকিউরিটি গার্ড মনে করেন আপনি হলো হচ্ছে 24/7, ধরেন আপনি সকাল 10টা থেকে 6টা বলতে ধরেন সকাল 10টা থেকে 6টা আপনি একটা গার্ড সে হয়তো ওয়াশরুমে গেল বা লাঞ্চে গেল আর কি। এখন কোনো না কোনো সময় যদি মিস হয়, আপনি সেকেন্ড পার্সনও নাই মনে করেন, কোনো না কোনো সময় যদি মিস হয় আর কি, তাহলে এই যে মিস হলো আর কি আপনি এটার পার্সেন্টেজ কিরকম, আপনার ধরেন স্যাম্পলিং ধরেন আমি যদি কথা বলতেছি, আপনার ধরেন এটার পার্সেন্টেজ কিরকম আর কি। তো আপনি মনে করেন দেখলেন যে না আমার হলো হচ্ছে এইটার পরিপ্রেক্ষিতে আমার হচ্ছে খুব বেশি হয়তো বা ইউজার এখানে আসেনি আর কি। তো এটা মনে করেন আপনি সেইটা একটা কনক্লুশন টানছেন যে না আমার তাহলে হচ্ছে এখানে রিস্কটা হচ্ছে আমি ইম্প্যাক্টটা আমার কম। তো এইভাবে আমি আসলে একটা কাজ করতে পারি। মোট কথা হচ্ছে আপনার মনে করেন একটা কন্ট্রোলকে আপনি সরাসরি আপনি সেটাকে রিডিউস করতে পারতেছেন না, কিন্তু অন্য একটা কন্ট্রোল দিয়ে সেটাকে সামহাও আপনি মনে করেন যে একটা কিছুটা হলেও রিডিউস করতে পারছেন আর কি। তো এটাকে বলা হচ্ছে আসলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। আমার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি মনে করেন আহ, এখানে আমি কন্ট্রোল কমপ্লায়েন্স টেস্ট যখন করব, মানে সাবস্টেন্টিভ টেস্টে যাওয়ার আগে তো আমাকে কমপ্লায়েন্স টেস্ট করতে হবে। হুম তো হুম। আমি একটা আইএস এনভায়রনমেন্টে আমি কন্ট্রোল মেকানিজমটা আইডেন্টিফাই করব, মানে কিভাবে, হাউ হাউ ইট ইজ, আচ্ছা, টেস্টটা কি? যখন আমি যখন মনে করি আমি যখন একটা আইএস সিস্টেম ইনফরমেশন সিস্টেম যখন একটা অডিট করতে যাবো আর কি, তো ফার্স্টেই তো আমাকে আসলে ফার্স্ট আমাকে যেটা বললাম আপনাকে কি কি ধরনের রিসোর্স আছে সেটা তো আমি ফার্স্ট আইডেন্টিফাই করলাম, তারপরে মনে করি আমার কি কি ধরনের কন্ট্রোল। এখন এই কন্ট্রোলগুলো আমি পাবো কোথা থেকে? যখন আমি হচ্ছে আমি যেমন মনে করেন আমি একটা ব্যাংকের ক্ষেত্রে যদি একটা আইএস অডিট করতে যাই, বেসড অন হোয়াট, অবশ্যই বাংলাদেশ ব্যাংক যে রেগুলেটর আছে আর কি সেই গাইডলাইন আমি ফলো করব। সেই গাইডলাইন থেকে আমি হলো হচ্ছে কোন কোন কন্ট্রোলগুলো থাকা দরকার ছিল আর কি সেটা আসলে আমার আছে কিনা আমি তো আসলে ম্যাপ করব সেই গাইডলাইনটাকে, যে আমার আসলে এইখানে আমার এই কন্ট্রোলটা থাকার কথা ছিল কিন্তু এখানে নাই। ঠিক আছে। জি। উম, জি স্যার। আচ্ছা তারপর হলো হচ্ছে আপনি মনে করেন হলো হচ্ছে জাস্ট একটু পানি খেয়ে নিই। আচ্ছা, অডিট রিস্ক অ্যান্ড মেন্টালিটি। আমার অডিটে আসলে কি কি ধরনের রিস্ক থাকতে পারে, তো এখানে সেরকম জাস্ট 4টা বলা আছে আর কি। তো একটা হচ্ছে ওভারঅল অডিট রিস্ক। ওভারঅল অডিট রিস্কটা হলো হচ্ছে probability that information or financial reports may contain material errors and that the auditor may not detect an error that has occurred। তেমন মনে করো আমি একটা এমন একটা অডিট করলাম, তো সেখানে আমার হচ্ছে
কোনো ইরর আমি খুঁজে পেলাম না। এখানে মনে করেন আপনার একটা যেমন একটা সিস্টেমগত একটা এক্সাম্পল দিই। তো সিস্টেমে মনে করেন আমি যে আজকে শুরুতে একটা এক্সাম্পল দিলাম যে হচ্ছে আপনার ক্যাশ যিনি আছেন তার একটা লিমিটেশন থাকে যে তিনি ম্যাক্সিমাম কত টাকা আপনার হচ্ছে নিজে থেকে আপনি ডিসবার্স করতে পারবে আর কি। এর বেশি গেলে হচ্ছে আপনাকে একজন অথরাইজের কাছ থেকে সে অ্যাপ্রুভাল নিতে হচ্ছে আর কি। মনে মনে করেন 50,000-এর উপরে গেলে একজন অথরাইজের কাছে যেতে হয় ফর এক্সাম্পল। তাহলে এখানে যখন আপনি একটা অডিট করতে গেলেন আর কি, তো সেখানে আপনি ধরেন এরকম কোনো ধরেন ইরোর ঠিক না, মানে আপনি ধরেন কন্ট্রোল ধরেন মেকানিজম নাই, সেটা আপনি আইডেন্টিফাই করতে পারলেন না। দেন ম্যাটেরিয়ালস সেটা আইডেন্টিফাই করতে পারলেন না, কিন্তু আপনি অডিট করার পরেই দেখা গেল কিছুদিন পরে আপনার হলো হচ্ছে এরকম একটা অকারেন্স হয়েছে যেখানে আপনি যিনি ক্যাশে আছেন তিনি হলো হচ্ছে ধরেন 2 লাখ টাকা আপনি ডিসবার্স করে ফেলছে আর কি। তো এখন অ্যাজ এ অডিটর আমি যখন এই অবজারভেশনটা আমি দিলাম, এখানে কোনো গ্যাপ নাই, তার মানে হচ্ছে দেখেন এখানে কিন্তু তারপরে কিন্তু এরকম একটা অকারেন্স হয়েছে, তার মানে এটা আমার জন্য অবশ্যই একটা বড় রিস্ক। তারপর এরকম হতে পারে যে অডিট অ্যাপ্রোচ শুড লিমিট দ্য অডিট রিস্ক ইন দি এরিয়া আন্ডার স্ক্রুটিনি। মনে করেন এরকম যে হলো হচ্ছে আপনি হচ্ছে এই হলো ধরুন ব্যাকআপের কথা বলি। আমাদের ব্যাংকিং প্রত্যেকটা সার্ভারের ডাটায় একটা ব্যাকআপ সার্ভারে থাকে আর কি। অ্যাজ পার রেগুলেটর সেই ব্যাকআপটাকে অবশ্যই ইনক্রিপ্টেড থাকতে হবে আর কি। অ্যাজ এ অডিটর আমি হলো হচ্ছে আইডেন্টিফাই করলাম আমার ব্যাকআপ আছে, কিন্তু সেই ব্যাকআপটা যে ক্লিয়ার টেক্সট আকারে আছে, আপনি ইনক্রিপ্টেড নাই, সেটা আমি আইডেন্টিফাই করলাম না। তার মানে অ্যাজ এ অডিটর এটা আমার জন্য রিস্ক। যে আমি যখন আমি এক ধরনের আমি রিপোর্ট দিলাম যে আমি ব্যাকআপ সিস্টেমটা আমি চেক করছি এবং অ্যাজ পার কন্ট্রোল সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আপনি মনে করেন একটা অকারেন্স হয়েছে যেখান থেকে আপনার দেখছে যে ব্যাকআপ থেকে আপনার সমস্ত ডাটাগুলো আপনি লিক হয়ে গেছে আর কি। মানে আনঅথরাইজ অ্যাক্সেস করে কেউ হয়তো বা ধরেন যে নর্মাল যেটা আমরা বলি লিক, ডাটা লিক বলি আর কি, ডাটা লিকেজ, যে আপনি ধরেন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আর কি, বা যার সেটা জানার কথা না সে সেটা জেনে গেছে আর কি। তো এরকম মনে করেন তেমন আলটিমেটলি সেখানে একটা কন্ট্রোল থাকার কথা ছিল, এনক্রিপশন, সেটা সেখানে নাই আর কি। তারপর মনে করেন কন্ট্রোল রিস্ক, রিস্ক দ্যাট এ ম্যাটেরিয়াল ইরর এক্সিস্ট দ্যাট উড নট বি প্রিভেন্টেড অর ডিটেক্টেড অন এ টাইমলি বেসিস। তো আপনি মনে করেন যে আহ, আপনার সেই যেখানে অডিট করতে গেছেন সেখানে কোনো সিম নাই, মানে লগ অ্যানালাইজার নাই, মানে যেটা আমি বললাম কি সিস্টেম ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, যার কাজটা কি সমস্ত লগগুলোকে একসাথে কালেক্ট করে সে আমাকে একটা মানে ফুল সিনারিও দেয় আর কি, যে কোন ইউজারটা কোথায় অ্যাক্সেস করছে, কোথায় কি হয়েছে, ডিটেলস সেখানে দেখা যায়। তার মানে আমাকে ধরেন যে আমাকে এমন একটা অডিট করতে বলা হলো, সেখানে হলো হচ্ছে আমার মনে করেন আমি ওই টাইমে বসে কোনো ধরনের ধরেন আমি গ্যাপ খুঁজে পেলাম না আর কি, কিন্তু আপনার যেহেতু সেখানে কোনো লগ অ্যানালাইজার নাই আর কি, তো তার মানে আমি আলটিমেটলি হলো হচ্ছে সেটা যেহেতু আহ, মানে এত বেশি লগ জেনারেট হয়, সেটা আপনার ম্যানুয়ালি আসলে রিভিউ করা সম্ভব না যদি আপনার কোনো সিম সলিউশন না থাকে আর কি। তার মানে ধরেন এটা আমার একটা কন্ট্রোল রিস্ক, তাহলে আদৌ আমার সেখানে কোনো গ্যাপ থেকে থেকে ছিল কিনা সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না আর কি। তারপর হচ্ছে ইনহেরেন্ট রিস্ক, রিস্ক হচ্ছে আপনার রিস্ক লেভেল অর এক্সপোজার অফ প্রসেস অর এন্টিটি টু বি অডিটেড উইদাউট কনসিডারিং কন্ট্রোল দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড। এটা আপনার সেম মনে করেন ব্যাকআপের কথা যদি বলি, আপনি হলো হচ্ছে সেটা ইনক্রিপ্টেড থাকার কথা ছিল কিন্তু সেটা ইনক্রিপ্টেড নাই, ক্লিয়ার টেক্সট আকারে ছিল। যেটা মনে করেন আপনি হলো হচ্ছে অর্গানাইজেশন মনে করেন এই ইনক্রিপশন টুলস আপনি কেনার জন্য আপনি আদার্স কোনো হলো হচ্ছে তারা ধরেন সফটওয়্যার বা টুল তারা মানে খরচ করতে চায়নি আর কি, সেটা মনে করেন একটা ইনহেরেন্ট রিস্ক হতে পারে আর কি। তারপরে এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যান অডিট অ্যান্ড ক্যান অকার বিকজ অফ দ্য নেচার অফ দ্য বিজনেস। অনেক সময় আপনার বিজনেস নেচারের কারণে কিছু কিছু আপনার ইনহেরেন্ট রিস্ক থেকে থাকে। ডিটেকশন রিস্ক, রিস্ক দ্যাট ম্যাটেরিয়াল ইরোর্স অর মিস স্টেটমেন্ট উইল নট বি ডিটেক্টেড বাই আইসোলেটর। মানে আপনি মনে অ্যাজ আইসোলেটর আমি কোনো কন্ট্রোল গ্যাপ ডিটেক্ট করতে পারলাম না, যেখানে মনে করেন হয়তো বা অনেক ধরনের গ্যাপ ছিল আর কি। তো এই সাধারণত মনে করেন এগুলো কিছু অডিট রিস্ক থেকে থাকে। রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট করার আগে আমি একটা অন্য একটা স্লাইড দেখাই। আচ্ছা, তো নর্মালি আমরা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে করবো আর কি। তো নর্মাল যেটা আমরা করি আর কি, যে হলো হচ্ছে মনে করেন প্রথমে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করার আগে আমার কি কি ধরনের হলো হচ্ছে অ্যাসেট আছে সেটা একটা লিস্ট ডাউন করি, কি কি ধরনের সেই অ্যাসেটগুলো কি কি ধরনের থ্রেট থাকতে পারে সেগুলো আপনি হচ্ছে মানে সোর্স এবং সেটার ইভেন্টস। মনে করেন আপনার হচ্ছে যে ধরেন আপনি একটা ওয়েব সার্ভার আছে,
সেই ওয়েব সার্ভারে আপনি হলো হচ্ছে আহ, এই যে অ্যাসেট, ওয়েব সার্ভারটা মনে করেন আপনি অ্যাসেট। তো এখানে আপনার হলো হচ্ছে থ্রেডটা কি, থ্রেডটা হলো হচ্ছে একজন হ্যাকার, সে হচ্ছে আপনি মনে করেন সেই সিস্টেমটা আপনাকে হ্যাক করতে পারে আর কি। তাহলে এখানে আপনার ধরেন ওই অ্যাসেটের জন্য কি কি ধরনের আপনার থ্রেড থাকতে পারে, তারপর মনে করেন আপনার হলো হচ্ছে কি কি ধরনের ভালনারেবিলিটি থাকতে পারে আর কি। ভালনারেবিলিটি মিনস আপনি মনে করেন যে ওয়েব সার্ভারটা আপনি ডিজাইন করছেন আর কি, সেই ওয়েব সার্ভারটা কোনো কোনো না কোনো অ্যাপ্লিকেশন থ্রুতে তো রান হচ্ছে, ফর এক্সাম্পল পিএসপি। তো পিএইচপি একটা হচ্ছে মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট একটা সফটওয়্যার। তো পিএইচপি যদি আপনি রান করেন, আপনার আমরা তো জানি যে আপনার সিকিউরিটি প্যাচ, আপনার সিকিউরিটি প্যাচ মানে মনে করেন আপনার হচ্ছে সিকিউরিটি প্যাচ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কোনটাকে আমরা সিকিউরিটি প্যাচ বলি? স্যার এটা কি সিকিউরিটি আপডেট বা ভার্সন প্যাচ? হ্যাঁ, আপনি সিকিউরিটি প্যাচ আপডেট বলতে পারেন। তো মনে করেন আপনার হচ্ছে পিএসপি এর একটা ভার্সন আছে আর কি, ফর এক্সাম্পল পিএসপি ভার্সন 5। এখন আপনি হলো হচ্ছে পিএসপি ভার্সন 5 হচ্ছে আপনি মনে করেন আজকে ওয়েব সার্ভ একটা আহ, যেহেতু এটা আপনি মনে করেন গ্লোবাল একটা সার্ভিস না, যে কেউ পিএসপি ইউজ করতে পারে। তো আপনি ধরেন পিএসপির সাইটে এরকম একটা আসলো যে আমার খুব ক্রিটিক্যাল একটা ভালনারেবিলিটি পাওয়া গেছে, যেহেতু ভার্সন 5-এ, সেটা আপনি ওভারকাম করার জন্য তারা কি করলো, পিএসপি ভার্সন 6 মনে করেন রিলিজ করলো আর কি। তো এখন সামহাউ যদি আপনি হলো হচ্ছে কি ভার্সন ইউজ করছেন, এখন সেইটা যদি আপনার যারা ইন্ট্রুডার বা হ্যাকার যদি জেনে যায়, তাহলে কিন্তু আপনার এই ভালনারেবিলিটিটা তো সবার কাছে ওপেন হয়ে গেল, তাই না? যেহেতু সেটা আপনার একটা ওয়েব সার্ভার, এটা এক্সটার্নালি এক্সপোজড, আপনি এটা সবাইকে তো এটা যেহেতু ওয়েব সার্ভার সবাই তো এটা অ্যাক্সেস করবে আর কি। সামহাউ যদি ভার্সনটা জেনে যায় যে ভার্সন 5 আপনি হলো হচ্ছে, আপনি মনে করেন যে এটা চলতেছে ভার্সন 5 বর্তমানে খুব বড় রকম একটা ভালনারেবিলিটি আসছে, আপনি এখনো আপডেট করেননি, ভার্সন 6-এ যাননি, তার মানে আপনার জন্য এটা বড় রকম একটা রিস্ক। তার মানে আপনার হলো হচ্ছে, তাহলে আমার ধরেন কি কি থাকতে হবে, প্রথমে আমি আমার কি কি ধরনের রিসোর্স বা অ্যাসেট চলতেছে সেটা রান করতেছে সেটা আমি আইডেন্টিফাই করবো, কি কি ধরনের আমার থ্রেড আছে সেটা আমি আইডেন্টিফাই করবো, আমার কি কি ধরনের ভালনারেবিলিটি আছে সেটা আমি আইডেন্টিফাই করবো আর কি। তারপর আমি হচ্ছে ডিটারমাইন লাইকলিহুড অফ অকারেন্স, এখন মনে করেন আমার কোনো একটা রিস্ক আছে আর কি, এই রিস্কটা আমার হচ্ছে যে ব্রেক করে আমার কোনো একটা ক্ষতি হয়েছে বা আমার ইম্প্যাক্ট হয়েছে আর কি, সেটা আমার মানে সেটার মানে লাইকলিহুডটা কিরকম, মানে আপনার ধরেন ফ্রিকোয়েন্সিটা কিরকম, মানে আমার হচ্ছে একটা বছরে কতবার এরকম ঘটতে পারে সেরকম একটা আইডেন্টিফাই করবো আর কি। তারপর ডিটারমাইন দি ম্যাগনিটিউড অফ ইম্প্যাক্ট, আমার যদি এখন কোনো কারণে আমার মনে করেন সেই রিস্কটা যদি সেটাকে অ্যাটাক করে ফেলে আর কি, তাহলে আমার কিরকম হলো হচ্ছে ক্ষতি হতে পারে সেটা একটা ডিটারমাইন করা। এবং লাস্টে মনে করেন সেটার বেসিস করে কিন্তু আমি একটা রিস্ককে আমি হচ্ছে ক্যালকুলেট করবো আর কি। তার মানে ধরেন আমার রিস্কটা আসলে কই থেকে আপনার আসছে হলো হচ্ছে এই থ্রেট ইন্টু ভালনারেবিলিটি, মানে আপনার হলো হচ্ছে ধরেন থ্রেট আছে এবং আপনার একটা ভালনারেবিলিটি আছে, তার মানে থ্রেট আপনার ভালনারেবিলিটিটাকে এক্সপ্লয়েট করে সে আপনার একটা ক্ষতি করতে পারে আর কি। তো রিস্কটাকে আসে আসে আসলে এভাবে আর কি। তো সাধারণত আমরা যেটা বলি যে প্রত্যেক সিস্টেমের রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাটলিস্ট বছরে মানে কোয়ার্টারলি করা উচিত, যাতে আমি মনে করি নট অনলি কোয়ার্টারলি, এবং কখনো যদি কোনো রকমের চেঞ্জ আসে আমাদের সাথে সাথে সেই রিস্ক অ্যাসেসমেন্টটা করা উচিত। আর রিস্ক, স্যার একটা কোয়েশ্চেন জি আছে, জি যখন আমি রিস্ক অ্যাসেসমেন্ট করতে যাব, তো আমাকে তো প্রথমে আইএস, এই আইএস অ্যাসেট ইনফরমেশন সিস্টেমে যে অ্যাসেটস গুলো আছে, আম, সেইগুলোর যে আমি ক্রিটিক্যালিটি বা ইয়েটা ক্লাসিফাই করব, জি ওটা কোন বেসিসে করব? মানে এটা কি মানে ভ্যালু বেসিস বা মানে মানে বেসিসটা কি একটু জানতে চাচ্ছি আর আচ্ছা কি। আচ্ছা, এটা নিয়ে আমাদের ডোমেন 2-তে ডিটেল আছে, তারপর আমি জাস্ট একটা হালকাভাবে বলি। যে মনে করেন আপনার কিছু অ্যাসেট থাকবে যেটা আপনি হচ্ছে যদি আপনার ক্ষতি হয় সেটা আপনি কোয়ান্টিফাই করতে পারবেন। কিছু অ্যাসেট আছে যেটা আপনি মনে করেন যদি ক্ষতি হয় আপনি কোয়ান্টিফাই করতে পারবেন না, ফর এক্সাম্পল রেপুটেশনাল। এখন আপনি হলো হচ্ছে আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্ট করব, যেগুলোকে আমরা হলো হচ্ছে ফিনান্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারবো সেগুলোকে মনে করেন আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করি আর কি। আর যেগুলোকে মনে করেন আমরা হলো হচ্ছে আমি ফিনান্সিয়ালি মেজার করতে পারি না আর কি, সেগুলোকে আমরা যেমন ফর এক্সাম্পল আপনার রেপুটেশনাল, সেগুলোকে আমরা কোয়ালিটেটিভ করি আর কি। তো এখন মনে করেন আপনার কিছু যে ধরেন আপনার ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্মে খুব সাউন্ড, সে আপনি হলো হচ্ছে মনে করেন ডিজিটালি আপনি নিজেকে ফোকাস করছেন যে আপনি আপনার কাস্টমারকে হলো হচ্ছে ব্রাঞ্চে না এসেও আপনাকে হলো হচ্ছে সেই বাসায় বসে থেকে সমস্ত কিছু ট্রানজাকশন করতে পারে আর কি। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আপনি আপনার সিস্টেমটাকে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর করছেন, সেখানে হয়তো আপনার মনে করেন একটা
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা আপনি মনে করেন একটা অ্যাপ বেসড ব্যাংকিং চালু করছেন। তাহলে সেক্ষেত্রে আপনি হলো হচ্ছে কোর ব্যাংকিং এর চাইতে আপনি হলো সেই অ্যাপ বেসড ব্যাংকিংটা আপনার জন্য বেশি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল ২ সেন্সে, একটা হলো হচ্ছে আপনার মনে করেন যদি সামহাউ এটাকে যদি ব্রিচ হয় তাহলে আপনার ফিনান্সিয়াল এর পাশাপাশি আপনার কিন্তু রেপুটেশনাল কিন্তু ড্যামেজ। আর রেপুটেশন যদি ড্যামেজ হয় আল্টিমেটলি আপনার কাছ থেকে কাস্টমাররা হলো হচ্ছে কিন্তু অন্য কোনো পেয়ার ব্যাংকে হয়তোবা চলে যাবে আরকি। তো সেই প্রেক্ষাপটে আপনি মনে করেন আপনি ডিফাইন করতে পারেন যেগুলো আপনার জন্য রেপুটেশনাল প্লাস যেগুলো আপনার জন্য হচ্ছে খুব বেশি আপনার ভ্যালু আপনি ক্যারি করে আপনার অর্গানাইজেশনের জন্য আরকি, সেগুলো আপনি ক্রিটিক্যাল হিসেবে ডিফাইন করতে পারেন আরকি। তো ওটা আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্ট করবো তখন আমরা হলো হচ্ছে দেখবো কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে মানে আমরা কোয়ান্টিফাই করব, কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটিভ ভাবে, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা বোথ ওইতে আমরা চেষ্টা করবো আর কি অ্যাসেস করার জন্য। এরপরে আসে হচ্ছে আমি একটু উল্টাভাবে পড়াতে তো আপনাদের একটু সুবিধা একটু বুঝতে সুবিধা হয় আর কি। তো এরপরে আসে হচ্ছে রিস্ক রেসপন্স অপশন। তো আমরা মনে করেন হলো হচ্ছে যে রিস্ক ট্রিটমেন্ট করে আমরা হচ্ছে এখানে রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা মনে করেন হচ্ছে কিছু আইডেন্টিফাই করলাম যে আমার মনে করেন অর্গানাইজেশনে কিছু রিস্ক আছে আর কি। তো একেকটা অ্যাসেটের ক্ষেত্রে একেক রকমের রিস্ক থাকতে পারে আর কি। তো এখন আসলে এই যে রিস্ক আমরা হচ্ছে মনে করেন রেসপন্স করবো কেমন করে, মানে আসলে এইটার জন্য আমরা কি কি ধরনের মেজার্স কিভাবে নিব আর কি। তো বেসিক্যালি আমার হচ্ছে এই মেজার্স গুলো থাকে হচ্ছে ৪টা। একটা হচ্ছে রিস্ক মিটিগেশন, একটা হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স, একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে রিস্ক ট্রান্সফার। রিস্ক মিটিগেশনটা হলো হচ্ছে মনে করেন সেই রিস্কটাকে আপনার ধরেন কোনো একটা সিকিউরিটি কন্ট্রোল যদি আপনি ডিপ্লয় করেন তাহলে সেটা আপনি হচ্ছে মনে করেন আপনি সেই রিস্কটাকে কমে ফেলতে পারেন। মনে করেন আপনার একটা সার্ভার আছে সেখানে খুব বেশি ভাইরাস আপনার ইফেক্ট হয় আর কি, মানে মানে এবং আপনার সিস্টেমটা ইভেন ক্র্যাশ হয়ে যায় আর কি। এখন এখানে মনে করেন আপনি যদি একটা অ্যান্টিভাইরাস ইউজ করেন তাহলে আপনি মনে করেন সেই ভাইরাস অ্যাটাক হওয়ার প্রবণতাটা কমে যায়, আপনার সিস্টেমটা আলটিমেটলি ক্র্যাশ আর হবে না। ক্র্যাশ মানে মনে করেন একবারে ধরেন ডিস্ট্রয় হয়ে গেল আর কি, মনে করেন ওয়েস্টটা। তো ক্র্যাশ আর হলো না, তার মানে ধরেন আপনি একটা আহ, সেইটাকে রিডিউস করার জন্য আপনি একটা হলো হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল ডেভেলপ করলেন, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, সেটা হচ্ছে রিস্ক মিটিগেশন। মনে করেন রিস্ক অ্যাকসেপ্টেন্স। রিস্ক অ্যাকসেপ্টেন্স যদি আমি একটু ইজিভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করেন আপনি জানেন যে আপনি হলো হচ্ছে অফিসের পিয়ন, তাকে যদি আপনি চা নাস্তা কিনতে দেন তাহলে হচ্ছে আপনি সে ৫-১০ টাকা সে মনে করেন এক্সট্রা নেয় আর কি, যেটা আমরা ভালোভাবে মারে বলি আর কি। তো আপনি এখন চাইলেন যে এই টাকাটা যে ৫-১০ টাকা সে এক্সট্রা নিচ্ছে আর কি, ধরেন ১০ টাকা সে এক্সট্রা করে নিচ্ছে আর কি। তো এইটা কন্ট্রোল করার জন্য আপনি মনে করেন একজন তার উপরে সুপারভাইজার বসালেন, ধরেন তার বেতন মনে করেন ৮,০০০ টাকা। এখন আপনি চিন্তা করেন সে প্রত্যেক দিন সে ১০ টাকা করে মারতো, সে ১০ টাকা যদি ৩০ দিন হয় ৩০০ টাকা। এখন ৩০০ টাকা কন্ট্রোল করার জন্য আপনি করলেন কি ৮,০০০ টাকা দিয়ে একটা সুপারভাইজার নিযুক্ত করলেন। এটিকে আসলে আদৌ করা উচিত? আপনাদের কি মনে হয়? উচিত না স্যার, এটা রিস্ক অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। রাইট। কস্ট বেনিফিট তার মানে ধরেন অ্যানালাইসিস করে। রাইট। তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, আমার হচ্ছে রিস্কটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কস্ট কখনো কিন্তু রিস্কের চাইতে বেশি হওয়া যাবে না। এখানে আমার রিস্ক কত ছিল? রিস্ক ছিল মাত্র ৩০০ টাকা। এটা কন্ট্রোল করার জন্য আমি করলাম কি ৮,০০০ টাকা খরচ করলাম। আলটিমেটলি কিন্তু আমার এটা কোনো ভ্যালু থাকলো না, আমার জন্য আরো ক্ষতি হলো, তাই না? তার মানে আমার এখানে দেখলাম যে আমার ৩০০ টাকা যদি আমি অ্যাকসেপ্ট করে নিই আমার জন্য ভালো আর কি। তো এটা হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স। তো এই সময় আমরা অনেক সময় দেখবো রিস্ক অ্যাকসেপ্ট করবো আর কি। রিস্ক অ্যাভয়েডেন্স। রিস্ক অ্যাভয়েডেন্সটা কি, আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো রিস্ক অ্যাভয়েডেন্সটা কি? তো রিস্ক অ্যাভয়েডেন্স মিন্স মনে করেন আপনার হলো হচ্ছে এমন একটা জায়গায় আপনি অফিস করতেছেন, যেমন ধরেন এমন একটা জায়গার নাম বলেন যেখানে খুব বেশি বন্যা হয়। এরকম জায়গা। বরিশাল স্যার। আচ্ছা। তো মনে করেন আপনাকে হচ্ছে বলা হলো যে আপনি হচ্ছে বরিশালে আপনি একটা অফিস করেন। তো বরিশালে অফিস অফিস করেন আপনি হচ্ছে অ্যানালাইসিস করে দেখলেন যে হলো হচ্ছে বরিশালে খুব বেশি বন্যা হয়। তাহলে আপনি করলেন কি না, আমি হলো হচ্ছে বরিশালে অফিস করব না আর কি, আমি হচ্ছে রাজশাহীতে অফিস করব, রাজশাহীতে বন্যা মনে করেন কম হয় ফর এক্সাম্পল। তাহলে আপনি ধরেন বরিশালে একটা রিস্ক ছিল সেটাকে অ্যাভয়েড করে আপনি অন্য একটা জায়গায় করলেন, বা আপনি মনে করেন দেখলেন যে হলো হচ্ছে আপনি এমন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছেন, তো সেইটা হলো হচ্ছে আল্টিমেটলি যে মার্কেটে আপনি লঞ্চ করবেন সেখানে সেটা মনে করেন কাস্টমার খুব কম। আল্টিমেটলি আপনি যে প্রোডাক্ট কস্টে মানে আপনার খরচটা উঠবে না আর কি। তো সেটা আপনি সেখানে লঞ্চ না করে হয়তো বা অন্য জায়গায় করলেন, বা আপনি সেই বিজনেসটা আপাতত স্টপ রাখলেন, অ্যাভয়েড করলেন আর কি। দিস রিস্ক অ্যাভয়েডেন্স।
রিস্ক ট্রান্সফার শেয়ারিং, তো মনে করেন আপনার হলো হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্স করি, তো ঢাকার মনে হয় ম্যাক্সিমাম অফিসই আপনার ওই যে আহ, যেমন ধরুন আমাদের ব্যাংকগুলো তো করে যে আপনার একটা ইন্স্যুরেন্স করে আর কি। সামহাও যদি আগুনে পুড়ে যায় বা এরকম কোনো ক্ষতি হয়, তো আমরা মনে করেন যে একটা মানে কিছু একটা অ্যামাউন্ট হয়তো আমি ইন্স্যুরেন্সের কাছ থেকে আমি পাবো আর কি। তো বা আপনি মনে করেন এরকম হয় যে হচ্ছে আমি ধরেন হচ্ছে কোনো একটা সার্ভিস আমি হচ্ছে আউটসোর্স করলাম অন্য কোনো একটা থার্ড পার্টির কাছে, যে হচ্ছে আমি এই সার্ভিসটা হলো হচ্ছে আমি তোমার কাছে দিয়ে দিলাম এবং এইটার জন্য আমি তোমাকে মাসে এই টাকাটা দিব, কিন্তু আমার সার্ভিস 100% আপ থাকতে হবে আর কি। এখন সামহাও যদি সার্ভিস 100% আপ না থাকে, তাহলে আপনি হয়তো বা তাকে একটা পেনাল্টি করতেছেন। দিস ইজ রিস্ক ট্রান্সফার, মানে সামহাও আপনার কিছুটা বেনিফিশিয়ারি আপনার হচ্ছেন আর কি। তো তারপরে আসে এখানে আর কি, তো রিস্ক অ্যাসেসমেন্ট মনে হয় এই পার্টটা এখন একটু ইজি হয়ে যাবে। An IS auditor should understand how the enterprise being audited approaches risk assessment। একটা অর্গানাইজেশন রিস্ক অ্যাসেসমেন্ট আসলে কিভাবে হয়, তো ফার্স্টে কি আইডেন্টিফাই, কোয়ান্টিফাই, প্রায়োরিটাইজ রিস্ক এগেনস্ট ক্রাইটেরিয়া ফর রিস্ক অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অবজেক্টিভস। Number two, guide and determine the appropriate management actions and priorities. Number three, perform periodically to address changes in the environment, security requirements, and the risk landscape. Number four, management, not the IS auditor, is responsible for the risk assessment process. অডিটর শুধুমাত্র আপনি সে অ্যাসেস করে দেখবে আপনি আসলে রিস্ক অ্যাসেসমেন্টটা করতেছেন কিনা, ঠিকভাবে করতেছেন কিনা, আসলে আপনার সেটা ভ্যালুকেশন হচ্ছে কিনা আর কি। কিন্তু আপনি মনে করেন ম্যানেজমেন্ট মানে ধরেন আইটি ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে এখানে, তাদের হচ্ছে নিয়মিত দায়িত্ব যে আপনার সেই রিস্ক অ্যাসেসমেন্টটা পিরিয়ডিক্যালি করা আর কি। তো এই পয়েন্টে কারো কোনো বোঝার সমস্যা আছে? ওকে, আমি তাহলে নেক্সট শেষ। তো এখানে কিছু রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক বলা আছে, এটাও জাস্ট মোটামুটি আমরা ডিসকাস করে ফেলছি, জাস্ট হালকাভাবে দেখি। রিস্ক অ্যাসেসমেন্ট methodology range from simple classification, high, medium, low to complex scientific calculation। এটা হচ্ছে আমার মনে করেন আমরা ফার্স্টে বলেছিলাম কি, আপনি মনে করেন আমরা হলো হচ্ছে যে যে ক্রিটিক্যাল আমার প্রসেসগুলো থাকবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব আর কি। তো কেন করব, আমার হচ্ছে হয় রিসোর্স লিমিটেশন থাকতে পারে বা মানে মেইনলি হচ্ছে আমাকে সেগুলো আমরা হচ্ছে একটু এমফাসাইজ দিব বেশি আর কি। enable audit management to effectively allocate limited audit resources, যেটা বললাম। তো মনে করেন আপনার হচ্ছে টাইম ডিউরেশন খুব কম, আপনি হচ্ছে সেই কম সময়ের ভিতরে আপনাকে হলো হচ্ছে অডিটটাকে শেষ করতে হবে। তার মানে আমি মেইনলি ফোকাস করবো হচ্ছে আমার যেগুলো মানে আমার রিস্ক অ্যাসেসমেন্ট যেগুলো আমি অডিট করেছিলাম, যেগুলো হাই, যেগুলো আমি ডিফাইন করছিলাম, সেই হাইগুলোকে আমি সবার আগে হচ্ছে আমি অডিট করবো। তারপর যদি হয়তো আমি মিডিয়াম, তারপর যদি লো, যদি আমার যদি নাও করতে পারি, অ্যাটলিস্ট আমি একটা ম্যানেজমেন্ট একটা বলতে পারবো যে না আমার এই টাইম রেশিও করতে পারিনি, আমি অ্যাটলিস্ট আমার একটা অডিটে একটা ভ্যালু থাকবে যেহেতু আমি হাইগুলোকে কভার করছি আর কি। ইস্টাবলিশ এ বেসিস ফর ইফেক্টিভলি ম্যানেজিং দি অডিট ডিপার্টমেন্ট। আপনার হচ্ছে অডিট ডিপার্টমেন্টে আপনি যে অডিট প্রসেসগুলোকে অডিট করছেন আর কি, সেখানে আপনি হলো হচ্ছে যে সার্ভিসগুলো আপনি অডিট করবেন সেগুলো যেন আপনার স্কিলফুল লোক আছে কিনা আর কি, বা তাদেরকে আপনি নিয়মিত ট্রেনিং এর ব্যবস্থা করেছেন কিনা আর কি, সেটা আমাকে এনশিওর করতে হবে আর কি। এনশিওর রিলেভেন্ট ইনফরমেশন হ্যাজ বিন অবটেইন ফ্রম অল লেভেলস অফ ম্যানেজমেন্ট। যদি আপনি ইনফরমেশন ঠিকভাবে না পান, আপনি যদি আপনি বিজনেস অবজেক্টিভ রান অ্যালাইনমেন্ট করার জন্য আপনার আইটি প্রসেসগুলো কিভাবে রান করছে সেটা যদি আপনি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে সেই অডিটটা ফ্রুটফুল হবে না আর কি। Provide summary of how individual audit subject relate to overall organization, মানে কন্ট্রোল ম্যাপিংটা ঠিক কিভাবে করছে আর কি। তো এটা আমরা দেখলাম, এটা দেখলাম। রিস্ক অ্যানালাইসিস। Risk analysis is a subject of risk assessment and is used during audit planning to help identify risk and vulnerability so an IS auditor can determine the controls needed to mitigate risk. জাস্ট একবার রিডিং পড়ুন, আমরা আশা করি বুঝতে পারবেন। তাহলে কিভাবে হবে, মাস্ট বি এবল টু আইডেন্টিফাই অ্যান্ড ডিফারেন্সিয়েট রিস্ক টাইপস অ্যান্ড দ্য কন্ট্রোলস ইউজ টু মিটিগেট রিস্ক, evaluate the risk assessment and management process and technique used by business managers. Number three, should have knowledge of concerned business risk areas, related technology risk and relevant controls. Understand that risk exists within the audit process itself। এগুলো নিয়ে তো মোটামুটি আলোচনা করছি আর কি।
এটাও সেম রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, এটা নিয়ে আলোচনা করেছি। আমি জাস্ট দুটো কোশ্চিনে যাই আর কি। আচ্ছা, এখানে শুধুমাত্র আপনি ফার্স্ট কোশ্চিনটাই বলেন। You have been assigned to an integrated audit of payroll processes and need to plan the IT audit portion of the engagement. What is the most important business process area that you need to consider? Sorry, কি একজন বলতে পারবেন? এখানে বলেছে কি ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড টু অ্যান ইন্টিগ্রেটেড অডিট অফ পেরোল প্রসেসেস অ্যান্ড নিড টু প্ল্যান দি আইটি অডিট পোর্শন অফ দ্য এনগেজমেন্ট। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস প্রসেস এরিয়া দ্যাট ইউ নিড টু কনসিডার? তাহলে এখানে কি আমার সবচেয়ে পেরোল অ্যাপ্লিকেশন স্যার। রাইট, পেরোল অ্যাপ্লিকেশনে আপনার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আপনি ঠিকভাবে আছে কিনা, ঠিকভাবে সবাই আপনি মনে করেন হচ্ছে সেটার আপনি কি বলবো মানে মডিফিকেশন কোনো কিছু হচ্ছে কিনা আর কি সিস্টেমগতভাবে, সেটা অ্যাকাউন্টেবিলিটি ঠিকভাবে এনশিওর হচ্ছে কিনা, এই সব কিছুই আমি মেইনলি এখানে চেক করবো, মানে জাস্ট পেরোল রিলেটেড প্রসেস। তো এখানে দুটো কোশ্চিন আছে, জাস্ট দুটো কোশ্চিন আমরা করে আজকের মতো শেষ করবো আর কি। জাস্ট একটু আমরা একটু পড়ি। ডিউ টু রিসোর্স কনস্ট্রেন্ট of the IS audit team, the audit plan as originally approved cannot be completed. মানে আমার যেভাবে অডিট প্ল্যান করার কথা ছিল সেভাবে করতে পারেনি। Assuring that the situation is communicated in the audit report, which course of action is most acceptable. রিসোর্স কনস্ট্রেন্টের কারণে আমি আমার হলো হচ্ছে যে অডিট প্ল্যানটা অ্যাপ্রুভ করেছিলাম সেইভাবে আমি করতে পারছি না। এখন এইটার বেসিস করে হুইচ কোর্স অফ অ্যাকশন ইজ মোস্ট অ্যাকসেপ্টেবল, চারটা সি পয়েন্ট স্যার, দেওয়া আছে। সি। রাইট, তার মানে হচ্ছে দেখেন এখানে আমি টেস্ট অ্যাডভোকেসি অফ দি কন্ট্রোল ডিজাইন করবো, আমার এই মুহূর্তে করতে পারছি না, আমার রিসোর্স নাই। টেস্ট দি অপারেশনাল এফেক্টিভনেস করতে পারলে ভালো হতো, রিসোর্স নাই। নাম্বার ডি, রিলাই অন ম্যানেজমেন্ট টেস্টিং অ্যান্ড কন্ট্রোলস, এটা কখনো আমি করবো না। ম্যানেজমেন্ট টেস্টিং সে ম্যানেজমেন্ট মধ্যে করছে, কিন্তু অ্যাজ এ অডিটর আমাকে নিজেকে অবশ্যই ভেরিফাই করতে হবে আর কি। তো নাম্বার সি হচ্ছে ফোকাস অন অডিটিং হাই রিস্ক এরিয়া, আমি যদি হাই রিস্কটা যদি কভার করতে পারি তারপর আমার অডিটের মোটামুটি একটা ভ্যালু থাকবে আর কি। স্যার জি একটু বলবো স্যার, এটা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করে আমি ম্যাটেরিয়ালিটির বেসিসে হাই রিস্ক এরিয়াকে আইডেন্টিফাই করে ইয়ে করবো, তাহলে আমার রিস্কটা মিটিগেট হয়ে যাবে আর কি, অডিট রিস্ক। জি জি। তারপর হচ্ছে নাম্বার 2 কোশ্চিন, although management has stated otherwise, an IS auditor has reasons to believe that the organization is using software that is not licensed. In this situation, the IS auditor should first, ম্যানেজমেন্ট আপনাকে বলে দিচ্ছে যে আপনার হচ্ছে আপনার সফটওয়্যারটা লাইসেন্স না, এই প্রেক্ষাপটে আপনি মানে ফার্স্ট কোনটা আমাকে করা উচিত এজ অডিটর? প্রথমে আমাকে দেখতে হবে যে মানে সফটওয়্যারটা টেস্টিং করে দেখতে হবে যে সফটওয়্যারটা এখানে ফাংশন করতেছে কিনা, এক্সিস্টিং আছে কিনা লিস্টের মধ্যে। হুম হুম। বললাম কি? না ঠিক আছে, আমি ঠিক বলছেন। অবশ্যই আমাকে ভেরিফাই করে দিতে, কারণ এখানে দেখেন নাম্বার এ, আমি জাস্ট এখানে একটু কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখেন। নাম্বার এ, ইনক্লুড দি স্টেটমেন্ট ফ্রম ম্যানেজমেন্ট ইন দ্য অডিট রিপোর্ট। ম্যানেজমেন্টের স্টেটমেন্ট আমি অবশ্যই একটা অডিট রিপোর্টে নিয়ে আসবো না। নাম্বার সি, ইনক্লুড দি আইটেম ইন দ্য অডিট রিপোর্ট। একজন আমাকে বললো এটা একটা অবজারভেশন মানে গ্যাপ, আমি হুট করে লিখে ফেললাম না ভেরিফাই করে, কখনো এটা আমার করা যাবে না। নাম্বার ডি, ডিসকাস দি ইস্যু উইথ সিনিয়র ম্যানেজমেন্ট বিকজ ইট কুড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য অর্গানাইজেশন। এইটা সামহাও কিছুটা যায়, কিন্তু নাম্বার বিটা হলো হচ্ছে সবচেয়ে পারফেক্ট। আমি এটা আপনাকে, জি কি কারণ বলছেন? কারণ স্যার আমাকে আগে এভিডেন্স নিতে হবে, মানে রাইট আমাকে সাবস্ট্যান্টিভ টেস্ট করে এটা এভিডেন্স নিলে দেন এটা আমি অডিট ফাইন্ডিংস হিসেবে রিপোর্টে পুট করতে পারবো। জি, তেমন আমাকে এজ এ অডিটর আমাকে ফার্স্ট ভেরিফাই করতে হবে, নিজেকে ভেরিফাই করে দেন আমি সেই আর্টিফ্যাক্টসটা কালেক্ট করবো, সেইভাবে তাই সেটার বেসিসে আমি হচ্ছে আমার অডিট অবজারভেশনটা লিখতে পারবো আর কি।
তো আজকে আর না আগাই আর কি, অলরেডি 11টা বেজে গেছে। কারো যদি কোনো কোয়েরি থাকে। স্যার আপনার পড়ানোর স্টাইলটা খুব ভালো লাগছে আমার, মানে আমি মানে বলছি আর কি, ভেরি নাইসলি ইউ আর স্পিকিং, ইন ডেপথ হচ্ছেন, আমাদের অনেক উপকার হচ্ছে আমরা যারা শুনছি আর কি। তো আপনি মানে মানে আপনাকে মোটিভেট করার জন্য, সো দ্যাট আরো বেশি থ্যাংক ইউ। করে যেন আমাদেরকে একটু মানে ইকুইপ করে দেন আর কি। আসলে হচ্ছে কি আপনি মনে করেন, আমি জাস্ট চেষ্টা করতেছি আপনার প্র্যাকটিক্যালি ইয়েটাকে জাস্ট সামনে নিয়ে আসার। তারপর ধরেন আপনার যদি একটু বইটা পড়েন আপনার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। জি স্যার, আমরা তো পড়ছি, মানে আসলে সাবজেক্টটা অনেক অনেক ডেপথের সাবজেক্ট, পড়ছি, চেষ্টা করছি স্যার। ইনশাল্লাহ সমস্যা হবে না। মানে এটা জাস্ট আমাদের জাস্ট মেন ইয়ে করতে হবে হচ্ছে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে আর কি। এখন হচ্ছে যেহেতু আপনি মনে করেন আপনি তো অডিট পার্সপেক্টিভে আছেন, আপনি হচ্ছে কিছু আইটি টার্মস আমাদেরকে এই সামনে যেটা বললাম আস্তে আস্তে কিছু আসবে আর কি, তো সেই জিনিসগুলোকে আমরা মানে গ্র্যাব করে আমাদের কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো আর কি। তাহলে ইনশাল্লাহ আশা করি খুব সহজে পাশ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ সবাইকে তাহলে আজকের মতো। থ্যাংক ইউ তাহলে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার।